হ্যালো স্টুডেন্টস, আমি সৌমেন। ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমাদের এই অনলাইন ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমাদের অফলাইন ব্যাচেও এখানে পড়ানো হয়। ঝাড়গ্রামের নতুন ডিহিতে পড়ানো হয়। এই যে রিসেন্ট ক্লাস 5 থেকে ক্লাস 10-এর যে নতুন সিজন শুরু হবে, সেই সিজনের জন্য আমাদের এখানে অফলাইন ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। তোমাদের এই নিচের দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে যে আমাদের এখানে যে কোচিংয়ে অফলাইনে সিসিটিভির আন্ডারে সমস্তকে পড়ানো হয়। মাসিক টেস্ট পরীক্ষা এবং সাপ্তাহিক টেস্ট পরীক্ষা নেওয়া হয়, এবং যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়ে তাদের জন্য রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা আমাদের কোচিংয়ে আছে। তো আমাদের অনলাইনের সাথে সাথে তোমরা যদি অফলাইনে ভর্তি হতে চাও, তো আমাদের এই নিচের দেওয়া ঠিকানাটায় নতুন ডিহি ঝাড়গ্রাম এখানে তোমরা যোগাযোগ করো। এবং এই অ্যাডমিশন ক্লাস শুরু হবে 20 তারিখ, 20 ডিসেম্বর 2024 আমাদের ক্লাস শুরু হবে, এবং অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা জলদি অবশ্যই যোগাযোগ করো আমাদের এই নিচের দেওয়া নাম্বারে, এবং এই ঠিকানাতে এসে করে যোগাযোগ করে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা পড়ছিলাম WBTA টেস্ট পেপারের সলিউশন আনছিলাম। তো আমাদের দেখো অলরেডি এখনো দুটো টেস্ট পেপারের সলিউশন আমরা করে নিয়েছি। আজ আমরা করব 3 নাম্বার টেস্ট পেপারের সলিউশন। WBTA এর 3 নাম্বারের সলিউশন দেওয়া আছে নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেন। এই ডিস্ট্রিক্টের কোশ্চেন আমরা আজ সলভ করব। আমরা কিন্তু এখানে ফুল 90 নাম্বারের কোশ্চেন সলভ করেছি। এই WBTA টেস্ট পেপারের বাকি যে সাবজেক্টের সলিউশনগুলো, মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, এই সমস্ত কিছু সলিউশনও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা গিয়ে করে ওখানে দেখবে WBTA এর সলিউশনের যে প্লেলিস্ট বানানো আছে, ওই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আমারও এর আগের যে দুটো লেকচার আছে, এর আগের যে দুটো সেটারও কিন্তু আমি করিয়ে দিয়েছি। তোমরা ওখানে চাইলেই কিন্তু ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখতে পারো। শুধু WBTA না, ABTA টেস্ট পেপারও কিন্তু ওখানে করানো আছে। তোমরা গিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে কি, প্রথমে থাকে তোমরা জানো, প্রথমে বিভাগগত MCQ থাকে, তারপরে থাকে 1 নম্বরের কোশ্চেন, তারপরে থাকে 2 নম্বরের কোশ্চেন, এবং লাস্টে থাকে 3 নম্বরের কোশ্চেন। আমরা কিন্তু ভিডিওতে সম্পূর্ণ সমাধান, যেটা ইউটিউবের বাকি জায়গাতে পাওয়া যায় কি জানি না, কিন্তু আমাদের চ্যানেলে আমাদের সাইট থেকে তোমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ সমাধান তোমরা পাবে। তো দেখো প্রথমে কি বলা আছে কোশ্চেনে, বলছে একটি অপ্রচলিত শক্তির উৎস। মনে রাখবে, একটি অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে কি, এখানে বায়োগ্যাস। এটা হচ্ছে কি, একটি অপ্রচলিত শক্তির উৎস। বাদবাকিগুলো কিন্তু অপ্রচলিত শক্তির উৎস না, বাদবাকিগুলো হচ্ছে প্রচলিত শক্তির উৎস। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, 1.2, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি ভি বনাম পি লেখচিত্রকে প্রকাশ করে। প্রথমে দেখো ভি বনাম 1/p বলেছে, ভি বনাম পি কিন্তু বলেনি, কারণ আমরা কি জানি বয়েলের সূত্র থেকে পেয়েছি আমরা কি, যে পিভি সমান কি হয়ে থাকে, পিভি সমান হয়ে থাকে ধ্রুবক। এর লেখচিত্র যখন জিজ্ঞেস করো তখন আমরা কি করি, তখন এরকম বলে দিই সমপরাবৃত্ত প্রকৃতির, এটা দেখবে পি আঁকি, এদিকে ভি আঁকি, এটাকে সমপরাবৃত্ত বলে দেয়। কিন্তু এখন দিয়েছে আমাকে ভি বনাম 1/p, মানে আমাকে এই সমীকরণটাকে পরিবর্তন করতে হবে। এই ধ্রুবকটাকে তোমরা কে ধরে নাও, তাহলে কি লিখতে পারি আমরা, লিখতে পারি এরকম ভাবে যে ভি সমান কি হবে, তাহলে এই ধ্রুবক k/p। এই যে সমীকরণটা পাচ্ছি আমাকে, তাহলে এই সমীকরণটা কেমন দেখতে, y সমান mx এর প্রথম দেখতে, আর y সমান mx এর সমীকরণ কেমন দেখতে হয়, যে পাসিং থ্রু দ্য অরিজিন, মানে মূল বিন্দুগামী হয়ে থাকে। তাহলে এটা এখানে y মানে হচ্ছে v, y মানে v, আর 1/p মানে হচ্ছে কি, আমার 1/p মানে হচ্ছে এখানে x। তাহলে দেখো এটা y/x এর সমীকরণ দেখতে এরকম প্রকৃতির হচ্ছে না, এটা কি হয়, পাসিং থ্রু দ্য অরিজিন হয়। y সমান mx এর সমীকরণ পাসিং থ্রু দ্য অরিজিন বা মূল বিন্দুগামী হয়ে থাকে। তাহলে 1.2 এর অ্যান্সার হবে অপশন সি। তারপর 1.3 কোশ্চেন দেখো কি বলেছে, নিম্নের কোন গ্যাসটির বাষ্প ঘনত্ব, বলছে নিম্নের কোন গ্যাসটির বাষ্প ঘনত্ব 15। আমরা কি জানি, বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের ফর্মুলা আছে, m সমান কি হয়ে থাকে, 2d হয়ে থাকে। m সমান কি হয়, m সমান 2d। তাহলে আমাকে বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে, মানে কি দিয়ে দিয়েছে, d ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে m সমান কত হবে, m সমান হবে 30। মানে বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করেছে নিচের যে গ্যাসগুলো দেওয়া আছে 4টা গ্যাস, এই 4টা গ্যাসের মধ্যে কার আণবিক ভর 30 হবে। তোমরা বার করে সবাইকার জন্য, প্রথমে দেখো C2H6, একটি কার্বনের হয় 12, তাহলে দুটি কার্বনের হবে 24, আর 6টা হাইড্রোজেনের 1 হয়, তাহলে এখানে এর ভর কত হবে, এর ভর হবে 30। তার উত্তর হবে তোমাদের এটাই। বাকিগুলোর ভর দেখো, এর ভর কত হবে, 24 4 হবে 28, এর ভর হবে 24 2 26, আর CH4 এর ক্ষেত্রে হবে 12 4 16। তাহলে দেখো একমাত্র এই C2H6 যেটা আছে, এই C2H6 এর আণবিক ভর কত পাচ্ছি আমরা 30। তাহলে 1.3 অ্যান্সার হবে এ। তারপরের কোশ্চেন দেখো বলেছে তাপীয় পরিবাহিতাঙ্কের SI একক। কি জিজ্ঞেস করেছে, তাপীয় পরিবাহিতাঙ্কের SI একক। আমার SI এককটা কি হয়ে থাকে জানি, SI এককটা হয়ে থাকে জানি জুল
মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স হয়ে থাকে হচ্ছে কি ওই পরিবাহিতাঙ্কের একক। কিন্তু এখানে এরকম অপশন দিয়েছে, দেখো এখানে কিন্তু এরকম অপশন দেওয়া নেই। তাহলে কি করতে পারি আমরা, এই যে জুল আর সেকেন্ড আছে না, এই জুল পার সেকেন্ডকে আমরা কি হিসাবে লিখতে পারি, ডাব্লু আকারে লিখতে পারি, ওয়াট হিসাবে লিখতে পারি। তাহলে এই এককটি কি হিসাবে পাবো আমরা, ওয়াট ইনটু মিটার ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স হলে এই এককটি, তাহলে এই এককটি দুটোই কিন্তু এসআই একক। আমরা এখান থেকে এটাকে পরিবর্তন করছি, এই জুল পার সেকেন্ডকে আমরা কি হিসাবে পাচ্ছি, ডাব্লু হিসাবে পাচ্ছি। তাহলে একক কি হবে দেখো, এই যে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স হচ্ছে এই তাপীয় পরিবাহিতাঙ্কের এসআই একক। তারপরে দেখো 1.5 এ জিজ্ঞেস করলাম শোনো কি হবে, এটা হবে μ2 বাই μ1, এটা হবে কি হবে μ2 বাই μ1 হবে অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখো 1.6 এ কি বলেছে, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 8, মানে কি বলে দিয়েছে আমাকে, এফ সমান আমাকে বলে দিয়েছে কত, 8 সেন্টিমিটার। তারপরে বলেছে বিস্তৃত বস্তুকে লেন্স থেকে 12 সেমি দূরে রেখেছে, মানে বস্তুকে কোথায় রেখেছে, 12 সেমি দূরে। তাহলে আচ্ছা এফ সমান যদি 8 হয় তাহলে 2f সমান কত হবে, 2f সমান হবে 16। তাহলে বস্তুকে রেখেছে কোথায়, অ্যাকচুয়ালি আমার এই এফ আর 2f এর মধ্যে রেখেছে। এটা তো লাস্টে পেলাম আমরা যে এফ আর 2f এর মধ্যে বস্তুকে রাখা আছে, কারণ 12 সেমির মধ্যে রাখা আছে, আর বস্তু থেকে এফ এর দূরত্ব 8 আর 2f এর দূরত্ব 16, তাহলে বস্তুকে রাখা আছে 12 সেমি দূরত্ব, মানে বস্তুকে এফ এবং 2f এর মধ্যে রাখা আছে। তাহলে প্রতিবিম্বটা দেখতে কেমন হবে, মনে হবে এখানে প্রতিবিম্ব দেখতে কেমন হয়, এফ এবং 2f এর মধ্যে থাকলে সদ এবং কি হয়, বিবর্জিত হয়। প্রতিবিম্বের প্রকৃতি হয় সদ ও বিবর্জিত হয় প্রতিবিম্বের প্রকৃতি। তারপরের কোশ্চেন দেখো বলেছে কি 1.7 বলছে লেঞ্জের সূত্রটি প্রতিষ্ঠিত, লেঞ্জের সূত্রটি প্রতিষ্ঠিত শক্তি সংরক্ষণ সূত্র থেকে। তোমাদের এখান থেকে বড় কোশ্চেন দেয় একটা মাঝে মাঝে কি করে, যে শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটি প্রতিষ্ঠা করো। ওই প্রবলেমটা কিন্তু তোমরা দেখবে ভালো করে, এখানে এমসিকিউ দিয়েছে, তাহলে লেঞ্জের সূত্রটি প্রতিষ্ঠা হয় কোনখান থেকে, যে শক্তি সংরক্ষণ সূত্রের উপর কি করে এই সূত্রটি প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো 1.8 এর কোশ্চেন কি বলেছে, বাড়িতে ইলেকট্রিক মিটার যা পরিমাপ করে, বাড়িতে ইলেকট্রিক মিটার কি পরিমাপ করে থাকে, বাড়িতে ইলেকট্রিক পরিমাপ করে থাকে হচ্ছে ক্ষমতা, যে কত পরিমাণে তুমি ইউজ করছো। এই যে বাড়িতে থাকে না সময়কার মিটারগুলো, যে কত কারেন্ট বিল আসে, সমস্ত বিলটা কোথায় আসে, ওই ইলেকট্রিক মিটারের মধ্যে আসে, ও কি করে, ও কত ক্ষমতা, ও ক্ষমতাকে পরিমাপ করে থাকে। তারপর 1.9 এর কোশ্চেন দেখো কি বলেছে, একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কি হয়। আমরা আগেই বলেছিলাম যে আলফা কণা বেরোলে কি হয়, পারমাণবিক সংখ্যা মানে নিচটা 2 কমে যায়, আর বিটা কণা বেরোলে নিচটা 1 বৃদ্ধি পায়। কারণ আলফা কণা মানে কি জানি, আলফা সমান হয় 2He4 কে আলফা বলি, আর বিটা সমান হচ্ছে -1E0। তো দেখো নিচটা কত আছে, -1 আছে, মানে কি হবে, যেখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে, 1 বৃদ্ধি পাবে। তাহলে মনে রাখবে এটা 1 একক কি পায়, 1 একক বৃদ্ধি পায়। তো কোন জায়গা থেকে নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হলে ওর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। তারপর 1.10 এর কোশ্চেন দেখো কি বলেছে, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থান করে। কি জিজ্ঞেস করেছে, ক্ষারীয় মৃত্তিকা। মনে রাখবে ক্ষারীয় মৃত্তিকা থাকে গ্রুপ 2 তে, আর ক্ষার ধাতু থাকে 1 নম্বরে, হ্যালোজেন থাকে 17 নম্বরে, চালকোজেন থাকে 16 নম্বরে, আর নিউট্রিজন থাকে 15 নম্বরে, নিষ্ক্রিয় গ্যাস থাকে 18 নম্বর। তোমরা এগুলো অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে, বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারে। এখানে জিজ্ঞেস করেছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু তাহলে কত হবে, এটা শ্রেণী 2 বা দ্বিতীয় নম্বর গ্রুপে থাকে। তারপরে দেখো 1.1 এর কোশ্চেন, 1.11 এর কোশ্চেন কি বলেছে, নিচের যৌগগুলির মধ্যে কোনটিতে কোনো আয়নের অষ্টক পূরণ হয়নি। কি বলেছে, অষ্টক পূরণ। অষ্টক পূরণ কথাটার মানে কি, যে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে কিনা সেটাকে আমরা কি বলে থাকি, অষ্টক পূরণ বলে থাকি। এখানে দেখো Na+H- সোডিয়ামের কটা আছে, বাইরের কক্ষে 8টা হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেনের 2টো আছে। এখানে দেখো LiH, এখানে Li+ আর H-, এই দু জায়গাতে কিন্তু দেখো লিথিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, হাইড্রোজেনের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে। তাহলে এখানে কি হবে, এই যৌগটার ক্ষেত্রে কিন্তু কোনো অষ্টক পূর্তি হয়নি। বাদ বাকি দেখো KCl এরও বাইরের কক্ষে অষ্টক পূর্তি হয়ে গেছে, MgCl2 এরও কিন্তু দুজনকার ক্ষেত্রে হয়েছে। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে হয়নি, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে হয়েছে। আর এখানে দেখো লিথিয়াম এবং হাইড্রোজেন কারো ক্ষেত্রে কিন্তু অষ্টক পূর্তি হয়নি। তারপরে 1.12 কোশ্চেন দেখো কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি প্রকারের বিক্রিয়া ঘটে। মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি হয়, মনে রাখবে হচ্ছে ক্যাথোডে অলওয়েজ কি হয়, বিজারণ, আর অ্যানোডে হয় জারণ। এটা মনে রাখার টেকনিকও আছে, তোমরা মনে রাখবে হচ্ছে রেড ক্যাট, লাল বিড়াল। কি মনে রাখবে, রেড ক্যাট বা লাল বিড়াল। রেড মানে হচ্ছে কি রিডাকশন, আর ক্যাট মানে হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডে কি হয়, রিডাকশন হয় বা বিজারণ হয়। তোমরা এভাবে কিন্তু কি করতে পারো, মনে রাখতে পারো। তাহলে কি হবে, ক্যাথোডে হবে বিজারণ। তারপরে 1.13 কোশ্চেন দেখো কি বলেছে,
পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয় কোথায়? মনে রাখবে পরীক্ষাগারে অ্যামোনিয়াকে কী করে সংরক্ষণ করি আমরা? বায়ুর নিম্ন প্রসারণে কী করে থাকি? সংরক্ষণ করে থাকি। এখানে কিন্তু জল দিয়ে সংরক্ষণ করতে পারি না, কেন বলো তো? কারণ অ্যামোনিয়ার জলের সঙ্গে খুব দ্রবীভূত হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস, ওই জন্য আমরা জলের নিম্ন প্রসারণ বা ঊর্ধ্ব প্রসারণ আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি না। ওই জন্য কী করি? বায়ুর নিম্ন প্রসারণ দ্বারা আমরা কী করে থাকি? অ্যামোনিয়াকে সংরক্ষণ করে থাকি বা অ্যামোনিয়াকে সংগ্রহ করে থাকি। তারপর 1.14 কোশ্চেন হবে, কী বলেছে? নিচের কোন ধাতুটি গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয়? কি হয়? গ্যালভানাইজেশন বা তড়িৎলাপনে ব্যবহৃত। কোনটা ব্যবহার করা হয়? জিঙ্কের তড়িৎলাপন ছিল না আমাদের, তাহলে গ্যালভানাইজেশন অফ জিঙ্ক বলে থাকি আমরা, তাহলে এখানে জিঙ্কে ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে? একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত হয়? সমগণীয় শ্রেণী মানে কি? যে ছোট মেম্বার বড় মেম্বার পরপর সাজানো থাকে। যদি আমি বলি অ্যালকেনের সমগণীয় শ্রেণী, প্রথমে কে থাকে? প্রথমে থাকে CH4, তারপরে কে থাকে? C2H6, তারপরে কে থাকে? C3H8, তারপরে মেম্বার কে থাকে? C4H10। এইগুলোকে কি বলছি আমরা? সমগণীয় বলছি। আর সবাই কি হয়? সবাই দেখো অ্যালকেন, মানে সবাইকের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। এরপর দেখো এটা হচ্ছে প্রথম মেম্বার, এটা দ্বিতীয় মেম্বার, এটা তৃতীয় মেম্বার, এটা চতুর্থ মেম্বার। এই প্রথম মেম্বারের সঙ্গে দ্বিতীয় মেম্বারের কত ডিফারেন্স আছে দেখো? CH2 এর ডিফারেন্স আছে না? এখন দেখো এখান থেকে CH2 যোগ করে এটা পেয়ে যাবো, এখান থেকে CH2 যোগ করলে পেয়ে যাবো, এখান থেকে CH2 যোগ করলে পেয়ে যাবো। এটাই জিজ্ঞেস করেছে যে সমগণীয় শ্রেণীতে পরপর দুজন, মানে এই দুজনের মধ্যে কত ভরের ডিফারেন্স আছে? তাহলে কত ডিফারেন্স আছে? CH2 ডিফারেন্স আছে। আর CH2 মানে ভর কত হবে? একটা কার্বনের ভর 12 আর হাইড্রোজেনের ভর কত হয়? 2। তাহলে 12 দিয়ে 14, তাহলে কত একক ডিফারেন্স আছে? 14 বা 14 একক ডিফারেন্স আছে একটি সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে, পরপর দুটি সমগণের মধ্যে। এটা ছিল তোমাদের MCQ পোর্শন। এরপর দেখো বিভাগ ক্ষয়ের কোশ্চেনটা দেখো ভালো করে। আমরা প্রথমে কি বলেছে? বলছে মিথেন হাইড্রেটের সম্ভাব্য সংকেত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। কি বলেছে? মিথেন হাইড্রেটের সম্ভাব্য সংকেত কি হয়? মনে রাখবে সম্ভাব্য সংকেত কি হয়ে থাকে? 4CH4.23H2O। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিথেনের সম্ভাব্য সংকেত। খুব ভালো করে মনে রাখবে, বা এটাকে এইভাবেও লিখতে পারে কেউ, CH4.5.7H2O। মানে কি করেছে? এটাকে 4 দ্বারা 23টাকে ভাগ করে দিয়েছে। এরকম ভাবে তোমরা কি করতে পারো? লিখতে কিন্তু পারো, এটা বা এটা। তারপরে দেখো অথবা কোশ্চেন কি জিজ্ঞেস করেছে? শূন্যস্থান পূরণ করো। যে গ্রিন হাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত ড্যাশ রশ্মি শোষণ করে। মনে রাখবে অবহেলিত রশ্মিকে কি করে? শোষণ করার। কোন অবহেলিত রশ্মি? যেগুলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয় সেগুলোকে শোষণ করে থাকে। তাহলে এখানে কি হবে? এটা হবে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে। ভালো করে মনে রাখবে কি হয়? যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মিকে শোষণ করে। তারপরের কোশ্চেন দেখো 2.2 কি বলেছে? থার্মোস্ফিয়ারের উষ্ণতার সর্বোচ্চ মান কত? এই সর্বোচ্চ মান কত ডিগ্রি হয়? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে থাকে এই থার্মোস্ফিয়ারে উষ্ণতার সর্বোচ্চ মান। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে 2.3 তে? বলছে গ্যাসের মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? মোলার আয়তনের মান মনে রাখবে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকে? এই যে মোলার আয়তন আছে এর মানটা নির্ভরশীল হয়ে থাকে 1 নম্বরে চাপ আর 2 নম্বরে উষ্ণতা। এই দুজনের উপর নির্ভর করে হচ্ছে আমার মোলার আয়তন, মানে পি আর ক্যাপিটাল টি, এই দুজনের উপর নির্ভর করে হচ্ছে মোলার আয়তন। তারপর দেখো জিজ্ঞেস করছি 2.4 গ্যাসের ব্যাপন ক্রিয়ার কারণ কি? ব্যাপন ধর্ম জিনিসটা কি? ধরো আমি তুমি যে কোনো জায়গাতে ভাবো, বাড়িতে একটা রুমে যদি ধূপ জ্বালো কি হয়? ওই ধূপটার গন্ধটা কি হয়? চারদিকে বাড়িতে ছড়িয়ে পড়ে। এটা কি জন্য ছড়িয়ে পড়ে? ব্যাপন ধর্মের জন্যই ছড়িয়ে পড়ে। আর ব্যাপন ধর্ম কেন দেখায়? কারণ হচ্ছে যে গ্যাস আছে, ওই গ্যাসের মলিকুলগুলো কি হয়? কন্টিনিউ গতিশীল হয়, মানে ওরা এক জায়গাতে স্থির থাকে না, অণুগুলো কি হয়? কন্টিনিউ ছুটতে থাকে। ওইটার জন্যই কি ব্যাপন ক্রিয়া সম্ভব হয়। তাহলে এখানে ব্যাপন ক্রিয়ার কারণ কি হয়? মনে রাখবে ব্যাপন ক্রিয়ার কারণ হচ্ছে গ্যাসের অণুগুলো গতিশীল, এইটা হচ্ছে ব্যাপন ক্রিয়ার কারণ। তাহলে 2.4 কি হবে? 2.4টা হবে যে অণুগুলো গতিশীল, এই অণুগুলির গ্যাসের অণুগুলির গতিশীলতার জন্যই ব্যাপন ক্রিয়া দেখায়। অণুগুলির গতিশীলতা ধর্মের কারণে, গতিশীলতা ধর্মের কারণে ব্যাপন ধর্ম প্রদর্শন করে বা ব্যাপন ধর্ম দেখায়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো তার পরের কোশ্চেন কি আছে দেখো 2.5 কি বলেছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কি জিজ্ঞাসা করেছে, সত্য না মিথ্যা। কি বলেছে কোশ্চেন, বলছে একটি কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দিয়েছে, গামা। আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা বলে দিয়েছে, তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় 3 গামা। আমরা কি জানি সম্পর্ক কি আছে, আলফা সমান 2 বিটা সমান 3 গামা। এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। সরি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটা কত আসবে, এটা 6 লসাগু হলে কত আসবে, যে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। তাহলে এর সাথে সম্পর্ক করে তাহলে কি পাবো আমরা, বা এখানেও তুমি করতে পারতে, কি আসতো তাহলে, আসতো অ্যাকচুয়ালি যে 3 আলফা সমানই গামা। মানে কি বলতে পারি, এর মান যা হবে এর মান 3 গুণ হবে। তোমাকে এটাই তো বলেছে এখানে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কত বলে দিয়েছে, গামা বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে 3 গামা হবে। ঠিকই আছে, দেখো 3 আলফা সমান এই গামা, গামা সমান 3 আলফা পেয়েছি এখানে। তাহলে বলতে তো পারি আমরা এখানে যে একটি কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয় তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অবশ্যই কিন্তু 3 গামা হবে। তাহলে বিবৃতিটি কি, এই বিবৃতিটি কিন্তু অবশ্যই সত্য। তারপরে দেখো অথবাতে আবার সত্য মিথ্যা দিয়েছে। কি বলেছে, বলছে একটি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে দৈর্ঘ্যের একক এবং তাপমাত্রার এককের উপর। না, এর একক কার উপর নির্ভর করে, শুধুমাত্র নির্ভর করে তাপমাত্রার একক। কারণ একক কি হয়ে থাকে, পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে হচ্ছে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। তাহলে এখানে কি হবে, এই যে সত্য মিথ্যা ছিল এখানে কি হবে, এটা হবে মিথ্যা। তারপর 2.6 এর কোশ্চেন দেখো কি বলেছে, আলোর প্রতিসরণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতির মান কত হয়। মনে রাখবে যখন লম্ব আপতন হয় তখন চ্যুতি কত হয়, তখন চ্যুতি হয় 0 ডিগ্রি বা 0 ডিগ্রি হয় এর চ্যুতি। তারপর 2.7 এর কোশ্চেন দেখো কি বলেছে, দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বাধিক। জিজ্ঞেস করছে দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান কি হয়, সর্বাধিক হয়ে থাকে। তাহলে আমরা কি জানি দৃশ্যমান আলো কতগুলো থাকে, বেনিয়া, সহকলা, বেগুনি থেকে লাল অবধি এগুলো থাকে। কার সব থেকে কম বেশি হয় আমরা একবার এখানে গোটাটা দেখে নেবো ভালো করে। কারণ আজকে জিজ্ঞেস করেছে কার মান কি হয় কম বেশি, আজকে জিজ্ঞেস করেছে তোমাকে তোমার প্রতি সর্বাধিক, অন্যদিন জিজ্ঞেস করতে পারে সর্বনিম্ন। তো আমরা কি করবো, গোটাটা একবারে দেখে নেবো। মনে রাখবে কি হয়, বেনিয়া সহকলা মানে বেগুনি থেকে লাল পর্বত থাকে, বেগুনি নীল এরকম করে বেনিয়া সহকলা দেওয়া আছে। মনে রাখবে কি হয়, প্রতিসরাঙ্ক সর্বাধিক কার ক্ষেত্রে হয়, এই বেগুনির ক্ষেত্রে সর্বাধিক হয়। মানে মিউ অফ ভায়োলেট, বেগুনি রশ্মিকে আমরা যদি ভায়োলেট বলি তাহলে এটা লিখছি, এই মান সবসময় বেশি হয় কার তুলনায়, যে মিউ অফ রেড, লাল কালারের থেকে কি হয়, এই লাল কালার থেকে ভ্যালুটা কি হয়, একটু বেশি হয়। তাহলে এখানে কি আছে, এখানে আছে মিউ অফ রেড, মানে এই মানটা কি হয় আস্তে আস্তে বাড়তে শুরু করে। যত রেড থেকে ভায়োলেটের দিকে আসবো এই যে প্রতিসরাঙ্ক আছে এই প্রতিসরাঙ্কের মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক সর্বাধিক হবে, তাহলে বেগুনি বর্ণের ক্ষেত্রে ওর মানটা সর্বাধিক হবে। এটা ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। আর লালের ক্ষেত্রে কি হবে, সর্বনিম্ন। তারপরে কোশ্চেন দেখো 2.8 এর কি জিজ্ঞেস করেছে, কোন তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর প্রবাহ মাত্রা আই হলে আর ও আই, জিজ্ঞেস করেছি আর ও আই জিনিসটা কি। আমাদের এরকম সম্পর্ক ছিল না, আমরা সেই সম্পর্কটা দেখে নেবো। তারপর আর আইকে কিভাবে প্রকাশ করছে আমরা সেই জিনিসটা দেখে নেবো। মনে রাখবে এটা কি হবে, এটাকে বলছি আমরা নষ্ট ভোল্ট বলে থাকি, আর আইকে নষ্ট ভোল্ট বলে থাকি। আমরা এমনিতে ফর্মুলা কি জানি, নষ্ট ভোল্টের সম্পর্ক ফর্মুলা কি হয়ে থাকে, যে আই সমান ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এবার আমরা যদি যোগ করি তাহলে কি আসবে, এটা গুণ করে দেবে সাইডে, আই আর প্লাস ক্যাপিটাল আই আর সমান কি হয় ই। তাহলে এই যে স্মল আই আর পেয়েছি না আমরা, এই স্মল আই এর এটা মানে কি জিজ্ঞেস করছে। মনে রাখবে স্মল আই আর আছে, এটাকে কি বলছি আমরা, এটাকে বলি নষ্ট ভোল্ট। বা তোমাকে যে সম্পর্ক লিখতে হবে তুমি সম্পর্ক লিখতে পারবে যে স্মল আই আর সমান এই হচ্ছে ক্যাপিটাল ই মাইনাস ই আর, এটাও তুমি কিন্তু লিখতে পারো। এটাকে আমরা কি বলি, নষ্ট ভোল্ট বাই আই আর সমান ই মাইনাস আই আর তোমরা লিখতে পারো। তারপর 2.9 এর কোশ্চেন দেখো কি বলেছে, ভি বিভব প্রভেদ অতিক্রম করতে কিউ পরিমাণ তড়িৎ আধান কত পরিমাণ কার্য করবে। কি বলেছে, বলছে বিভব প্রভেদ ভি দেওয়া আছে আর আধান কত আছে কিউ পরিমাণ, কৃত কার্য জিজ্ঞেস করছে, ডাব্লিউ সমান হবে কত, কিউ ইন্টু ভি। তাহলে এত পরিমাণে কি করবে সে কৃত কার্য করবে, আধান গুণিত
বিভব প্রভেদ, গুণ করলে আমরা কী পাবো, কৃতকার্য এখানে পেয়ে যাবো কিউ ইন্টু ভি। তারপরের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করেছে কি 2.110, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটিতে তড়িৎ আধানের মান সর্বোচ্চ হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে সব থেকে আধান কার বেশি থাকে? আলফা কণার কত হয় +2, বিটার হয় -1 আর গামা থাকে নিস্তড়িত। তো সব থেকে বেশি কার হবে? সব থেকে বেশি হবে আলফা কণা যে থাকে তা সব থেকে বেশি হবে। তারপরে দেখো বলে জিজ্ঞেস করেছে কি নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি? মনে রাখবে নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি হয়? ভর ত্রুটি। ভর ত্রুটির কারণে কি হয়, আমরা নিউক্লিয় বন্ধন শক্তি পেয়ে যাই। ভর ত্রুটির কি যত পরিমাণে ভর সে ত্রুটি অবস্থা থাকে সেই ভরটা কিসে হয়? শক্তিতে ট্রান্সফার হয়, সেই শক্তিটাই কি হয়? নিউক্লিয় বন্ধন শক্তি রূপে থাকে। ছিল না ডেল্টা ই সমান 931.1 931.3 মেগা ইলেকট্রন ভোল্ট ইন্টু কি হয়, ইন্টু তোমার এম দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই বন্ধন শক্তি। দেখো তারপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মৌল, প্রথমে বলেছে সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল। মনে রাখবে সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল কে হয়? ফ্লোরিন। বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। তাহলে সব থেকে তড়িৎ-ঋণাত্মক মৌল কে হবে? এটা হবে ফ্লোরিন। তারপরে জিজ্ঞেস করেছে দেখো সর্বাধিক বিজারণ ধর্মী হ্যালোজেন। উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। একটা জিনিস তোমরা মনে রাখবে, দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে না ব্যাসার্ধ, বিজারণ ধর্ম, ক্ষারীয়কতা, এই তিনটে জিনিস কিন্তু কি হয় বাম দিক থেকে ডান দিকে গেলে কমে। বাদ বাকি ম্যাক্সিমাম জিনিসের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? বৃদ্ধি পায়। মনে রাখবে ব ব খ বিজারণ ধর্ম, ব্যাসার্ধ আর ক্ষারীয়কতা বাম দিক থেকে ডান দিকে গেলে কমবে আর উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে। আর যে জিনিসগুলো আছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ-ঋণাত্মকতা, আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনার্জি, তারপরে তোমাকে বলে দিচ্ছি আমি জারণ ক্ষমতা, তারপরে হচ্ছে তোমাদের যে ইলেকট্রন গ্রহণ এনথালপি, এইগুলো কি হয় বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। তাহলে এখানে কি হবে? সর্বাধিক বিজারণধর্মী হ্যালোজেন কি হবে? আয়োডিন। তারপর বলেছে প্রেসার কুকার তৈরিতে, প্রেসার কুকার ধাতু সংগ্রহ কি ব্যবহার হয়? ডুরালুমিন ব্যবহার করি আমরা প্রেসার কুকার তৈরিতে। আর স্টিলে উপস্থিত ধাতু হচ্ছে কি? কার্বন। কার্বনের মধ্যে কি যে স্টিল হয়, স্টিল যখন আমরা তৈরি করি স্টিলের মধ্যে কি রাখা থাকে? অধাতু হিসাবে কার্বনকে রাখা থাকে। তারপর 2.12 কোশ্চেন দেখো কি বলেছে? C2H2 অণুতে মোট কতগুলি সমযোজী বন্ধন আছে? C2H2 মানে কি বলেছে? অ্যাসিটিলিন। স্ট্রাকচার কেমন দেখতে হয়? CH ট্রিপল বন্ড CH। তো কতগুলো বন্ধন দেখতে পাচ্ছ? 3টা না, এখানে হাইড্রোজেন যোগ আছে, তাহলে স্ট্রাকচারটাকে আমাকে খুলে লিখতে হবে। কি আছে? C ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড H, এদিকে হবে সিঙ্গেল বন্ড H। এই বন্ধনগুলো কিন্তু গুনতে ভুলবে না। এখানে কটা আছে দেখো? 1 2 3 4 5। তাহলে CH ট্রিপল বন্ড CH এখন কতগুলো বন্ধন আছে? মোট সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 5টি। এখানে কিন্তু ভুল করে 3টি করে দিও না। তারপর দেখো 2.13 কোশ্চেন কি বলেছে? সিলভার দ্বারা তামার চামচের তড়িৎ-রিলাপনে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? কার কি করছি আমরা? তামার চামচের উপর কি করছি? সিলভারের প্রলেপ দিচ্ছি। একটা জিনিস মনে রাখবে তোমরা কি হয়, যে যার আমরা প্রলেপ দিই তাকে আমরা রাখি অ্যানোডে, আর যার উপর প্রলেপ দেওয়া হয় তাকে আমরা রাখি ক্যাথোডে। মনে রাখবে অ্যানোড সবসময় ক্ষয় হয় আর ক্যাথোডে সবসময় গিয়ে জমা হয়। তাহলে কি হবে এখানে? তামা আমি কি করব? কার 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 প্রলেপ দেবো? সিলভারের। তাহলে সিলভারকে রাখবো কোথায়? আমি সিলভারের বিশুদ্ধ যে সিলভার আছে সেই বিশুদ্ধ সিলভারের পাতকে আমরা বিশুদ্ধ সিলভার পাত একে আমরা রাখবো কোথায়? একে আমরা রাখবো এনোডে। কারণ এ তো ক্ষয় হবে, এরই তো আমরা কি করছি? এরই তো প্রলেপ দিতে চাইছি। কার উপর দেবো? তামার চামচ। তাহলে তামার চামচকে কোথায় রাখবো আমরা? তামার চামচকে রাখবো হচ্ছে আমরা ক্যাথোডে, এটা রাখবো। আর তড়িৎ বিশ্লেষণ রূপে কাকে ব্যবহার করব? এই যে সিলভার আছে না, এরই একটি লবণ আমাকে ব্যবহার করতে হবে। তারপর কোশ্চেন দেখো, অথবা কি জিজ্ঞেস করেছে? কপার তড়িৎদ্বার দ্বারা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষ্যে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লিখো। বলছি আমি কি কপার তড়িৎদ্বার দ্বারা কি করছি? কপার সালফেট জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করছি। তাহলে বিক্রিয়াটি কি হয়? মনে রাখবে তোমরা, এখন তোমরা জানো আর কি হয়, যে কি বলেছে, কোথায় বিক্রিয়াটা বলেছে আমাকে? অ্যানোডে। অ্যানোডে কি হয়ে থাকে? অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে বিজারণ। একটু আগে বললাম রেড ক্যাট রিডাকশন ইন ক্যাথোড। তাহলে কি হবে? কপার থেকে কি হবে? কপার 2 প্লাস 2 ইলেকট্রন, এটা হয়ে থাকে অ্যানোডের রিঅ্যাকশন। আর ক্যাথোডের রিঅ্যাকশন হয়ে থাকে কপার 2 প্লাস 2 ইলেকট্রন থেকে কপার। এই দুটো রিঅ্যাকশন কোথায় হয়ে থাকে? কপার যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন এই রিঅ্যাকশন দুটো হয়ে থাকে। তাহলে আমাকে অ্যানোডে জিজ্ঞেস করেছে, তাহলে অ্যানোডে এই বিক্রিয়া হয়, ক্যাথোডে এই বিক্রিয়া হয়। তারপর 2.14 এর কোশ্চেন দেখো, রূপোর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? তাহলে কি করেছি আমরা? রূপোর উপর
সোনার প্রলেপ দেবো। তো যার প্রলেপ দেবো তড়িৎ বিশ্লেষণের উপর তারই কোনো জিনিস ব্যবহার করতে হবে, রূপোর উপর দেবো সোনার। তাহলে কী ব্যবহার করি আমরা এখানে? পটাশিয়াম অ্যারোসায়ানাইড ব্যবহার করে থাকি, মানে KAUCN এর হোল 2, এটা আমরা ব্যবহার করে থাকি। পটাশিয়াম অ্যারোসায়ানাইডের জলীয় দ্রবণ আমরা ব্যবহার করি, তবে কি হয়ে যায় আমাদের, তবে আমরা সোনার প্রলেপ দিতে পারবো, KAUCN এর হোল 2। তারপর 2.15 এর কোশ্চেন দেখো কি বলেছে। 2.15 বলছে নেসলার বিকারক কি, জিজ্ঞেস করেছে কি নেসলার বিকারক কি। মনে রাখবেন নেসলার বিকারক হচ্ছে K2HgI4 আছে, ওই K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে আমরা কি বলে থাকি? নেসলার বিকারক বলে থাকি। তাহলে কি হবে এটা? K2HgI4 কি হবে? K2HgI4 এর যা আছে এর KOH বা ক্ষারীয় দ্রবণ, KOH তো ক্ষারীয় প্রকৃতির হয়, তাহলে এর ক্ষারীয় দ্রবণেই হলো নেসলার বিকারক। একে কি বলছি আমরা? নেসলার বিকারক, বা একে আমরা বলে থাকি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বলে থাকি হচ্ছে K2HgI4 কে। এর ক্ষারীয় দ্রবণ বা KH এর জলীয় দ্রবণকে আমরা কি বলে থাকি? নেসলার বিকারক বলে থাকি। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, গ্যাসটির নাম করো। কি বলেছে তাহলে আমাকে? যে কিউপ্রিক অক্সাইডের সাথে কার বিক্রিয়া? অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া করা হয়। অ্যামোনিয়া মানে CuO রিঅ্যাকশন করা হচ্ছে কি? CuO এর সঙ্গে কার রিঅ্যাকশন করছি? NH3 রিঅ্যাকশন করছি। মনে রাখবে রিঅ্যাকশন করলে কি হয়? কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল উৎপন্ন। তাহলে এখানে কি গ্যাস উৎপন্ন হচ্ছে আমার? এই নাইট্রোজেন গ্যাসটি কি উৎপন্ন? ব্যালেন্স এখানে করে নিতে পারবে। কত হবে? 3, এখানে তাহলে 3CO 2NH3 3CO N2 হয়ে গেছে, আর হবে কত? 3 দুগুণে 6 মানে হচ্ছে 3H2, ব্যালেন্স হয়ে গেল। তাহলে কি হবে? এখানে কি গ্যাস উৎপন্ন হচ্ছে? নাইট্রোজেন গ্যাস কিন্তু তোমাদের উৎপন্ন হয়। তারপরে দেখো 2.16 এর কোশ্চেন জিজ্ঞেস করেছে, বলছে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এর দ্রবণে যদি H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণে কি পরিবর্তন হয়? ক্ষারীয় দ্রবণের মধ্যে চালনা করলে কি হয়? বেগুনি বর্ণ কি হয়? বেগুনি বর্ণ ধারণ করে। কি হয়? এটা হচ্ছে কি কোনো জায়গায় সালফার আছে না নেই, তার জন্য আমরা এই টেস্টটা করে থাকি। যদি এই টেস্ট করে থাকে তাহলে বেগুনি বর্ণ যদি পাওয়া যায় তাহলে বলবো সেই যেখানে কি আছে আমার সালফার উপস্থিত আছে। ওই জন্য দেখো আর H2S এর মধ্যে সালফার থাকে, তাহলে এটা কি H2S এর শনাক্তকরণ বিক্রিয়া নাইট্রোপ্রোসাইড দ্রবণের সাহায্যে আমরা করতে পারি। তারপরে দেখো জিজ্ঞেস করছে কি ইথেনের পরবর্তী সমগণের নাম কি হবে? কি বলেছে? ইথেনের পরবর্তী সমগণ। একটু আগে তোমাদেরকে সমগণ মানে জিনিসটা বুঝালাম, দেখো একটু আগে লিখলাম না, মিথেন ছিল, তারপরে ইথেন ছিল, তারপরে কে ছিল? প্রথম যে থাকবে যে মেম্বারটা তার মধ্যে একটা কার্বন থাকবে, দ্বিতীয় মেম্বারের মধ্যে দুটো কার্বন। তাহলে ইথেন মানে প্রথমে থাকে কে হবে? CH4, তারপরে কে থাকে? C2H6, তারপরে কে থাকে? C3H8। এটা প্রথম, এটা দ্বিতীয়, এ তৃতীয়। তো তোমাকে দিয়ে দিয়েছে দেখো ইথেনের পরবর্তী, এটা ইথেন, তার পরবর্তী কে থাকে? প্রোপেন। তার পরবর্তীতে প্রথমে থাকে মিথেন, তারপরে ইথেন, তারপরে কে থাকে? প্রোপেন, তারপরে কে থাকে? বিউটেন, তারপরে পেন্টেন, হেক্সেন, এরকম করে তোমরা জানো সব। মিথেনের পর ইথেন, ইথেনের পর থাকছে কি? প্রোপেন। তাহলে ইথেনের পরবর্তী সমগণের নাম হচ্ছে কি? প্রোপেন। কি বলছি আমরা? প্রোপেন। তারপরে জিজ্ঞেস করি দেখো ফর্মিক অ্যাসিডের IUPAC নাম। ফর্মিক অ্যাসিডের সংকেত আগে লিখে রাখো। ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি? HCOOH। এর IUPAC নাম কি হবে? দেখো একটা কার্বন আছে, একটা কার্বন থাকলে কি লিখি আমরা? তাহলে একটা কার্বন থাকলে মিথ, আর এটা কি অ্যাসিড গ্রুপ থাকলে ইনোইক অ্যাসিড লিখে থাকি। মানে মিথ আর কার্বন, এখানে একটাই কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। এর নাম হচ্ছে কি? মিথানোইক অ্যাসিড। এটাকে কি বলছি আমরা? মিথানোইক অ্যাসিড হচ্ছে কি? মিথানোইক অ্যাসিড হচ্ছে IUPAC নাম। তারপরের কোশ্চেন দেখো জিজ্ঞেস করছে কি ট্যাপলনের মনোমারের সংকেত কি হবে? ট্যাপলন, পলিটেট্রাফ্লুরোইথিলিনকে আমরা কি বলে থাকি? ট্যাপলন বলে থাকি। তাহলে এর মনোমারটার নাম কি হবে? টেট্রাফ্লোরোইথিলিন, বা আমরা বলে থাকি হচ্ছে CF2 ডবল বন্ড CF2। মানে ইথিলিনের মতনই দেখতে, ইথিলিনের হাইড্রোজেনের জায়গায় ফ্লোরিন রাখা আছে, জন্য বলছি আমরা কি হচ্ছে? টেট্রাফ্লোরোইথিলিন। দেখো চারটা ফ্লোরিন আছে, এদিকে দুই, এদিকে দুই, চারটা, ওই জন্য টেট্রাফ্লোরো বলেছি আমরা, টেট্রাফ্লোরোইথিলিন। এগুলো ছিল কি তোমাদের 1 নাম্বার সমস্ত কোশ্চেন। চলো তারপরের কোশ্চেন কি আছে দেখি। বলেছে বিভাগ গ, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রধান কারণ উল্লেখ করো। জিজ্ঞেস করো। দেখো বিশ্ব উষ্ণায়ন কি জন্য হয়ে থাকে? এই যে আমাদের জীবাশ্ম জ্বালানি আছে, আমরা যদি কন্টিনিউ ব্যবহার করছি, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের একটা বড় কারণ হয়। আর কি হয়? অরণ্যচ্ছেদ। আমাদের সমস্ত গাছপালা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার কারণে কি হচ্ছে? আমাদের বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে। দেখো তোমাদের আমি অ্যান্সার প্রথমে বললাম যে আমি সমস্ত ফুল সেট আলোচনা করব,
তাই দেখো তোমাদেরকে জন্য যে অ্যান্সার লাগবে আমি সমস্ত অ্যান্সার কিন্তু আগে থেকে অলরেডি লিখে করে এখানে অ্যাড করে রেখেছি, যাতে সময় বেশি না লাগে, মানে তোমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, ভিডিওতে বেশি লেন্দি না হয় তার জন্য আমি আগে থেকে লিখে করে এখানে রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো। তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করছো না, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিও, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে কিন্তু তোমরা শেয়ার করো। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে 3.2 বলছে একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ জলের উপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়। পারদ ব্যারোমিটারের উচ্চতা 75 সেন্টিমিটার হলে জলের গভীরতা কত? আমাকে কি বলেছে, বলে দিয়েছে একটি বুদবুদ ছিল, ওই বুদবুদটি নিচে ছিল, সেই অবস্থায় যে আয়তন ছিল যখন উপরে উঠেছে আয়তনটা কি হয়েছে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। মানে দেখো প্রথম অবস্থায় আয়তনটা যদি v1 সমান কি হয়, প্রথমে যে অবস্থা ছিল সেই আয়তনটা v1 সমান যদি কি হয়ে থাকে, সেই আয়তনটি যদি v1 সমান প্রথমে যে অবস্থা ছিল সেই আয়তনটি v1 সমান ছিল হচ্ছে x লিটার, তাহলে v2 সমান আয়তন হয়েছে বর্তমানে 6x লিটার হয়ে গেছে, কারণ আয়তনটা 6 গুণ বৃদ্ধি পেয়েছে বলে দিয়েছে। আর কি বলছে পারদ ব্যারোমিটারের উচ্চতা 75, মানে আমার কি বাইরের চাপটা কত বলে দিয়েছে, বাইরের চাপ মানে কি যখন বুদবুদের উপরে উঠে এসছে, কখন উপরে, যখন বাইরে থেকে উঠে আসে তখন তো উপরে উঠে আসা হচ্ছে, মানে কি বাইরের চাপ মানে বলছে P2 সমান কত 75 সেন্টিমিটার। এটা হলে বলছে জলের গভীরতা কত, মানে জলের গভীরতা ধরে নাও তুমি H, তাহলে H সমান কত জিজ্ঞেস তোমাকে করেছে। আর এখানে কি করেছে দেখো, ধরে নাও উষ্ণতা স্থির আছে, আমি প্রথমে বলেছি গ্যাসের সূত্রে কি করবে, দেখবে কে স্থির আছে, যে স্থির আছে সেরকম অনুযায়ী আমরা সূত্র অ্যাপ্লাই করবো। এখানে কে স্থির আছে, উষ্ণতা, উষ্ণতা স্থির থাকলে কি সূত্রে অ্যাপ্লাই করি আমরা, বয়েলের সূত্রে অ্যাপ্লাই করি। তাহলে কি সূত্রে অ্যাপ্লাই করবো, বয়েলের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। বয়েলের সূত্রের ফর্মুলা কি জানি আমরা, P1 V1 সমান P2 V2, এটা আমরা জানি। দেখো V1 V2 পেয়ে গেছি, P2 এর মানও দেওয়া আছে, তাহলে বার করতে হবে কি আমাকে P1 বার করতে হবে। P1 থেকে কি পাবো আমরা, জলের নিচে চাপ কত আছে সেইটা পাবো, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে কি বলতো গভীরতা কত, আমি তো এখান থেকে চাপ পাচ্ছি, তাহলে গভীরতা কত, তাহলে মনে রাখবে গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক হয়, যত নিচের দিকে যাবে আস্তে আস্তে কি হবে চাপ বাড়বে, তাহলে উপরে যে চাপ আছে তার থেকে চাপটা নিচে কি হবে বেশি হবে, তাহলে যে কি হবে যোগ হবে, তাহলে নিচে উপরে যা ছিল, উপরে ছিল কত 75, তার সঙ্গে যোগ হবে, আমি কত হাইট অবধি গেছি H হাইট অবধি গেছি, তাহলে কত হবে H/13.6, এই 13.6 এলো কোনখান থেকে, এটা হচ্ছে কি পারদের আপেক্ষিক ভর, এটা তোমাদের এখানে কিন্তু দিয়ে দেয় না, এটা দিয়ে দেওয়া উচিত ছিল কোশ্চেনে, তাহলে অঙ্কটা করতে অসুবিধা হবে। এটা হচ্ছে পারদের আপেক্ষিক ভর, এটা যদি যোগ করো, এটা যোগ করলে তুমি কি হবে, এই দুটো যোগ করলে নিচের চাপটা পেয়ে যাবে। এরপর সিম্পল ব্যাপার P1 V1 সমান P2 V2 ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে পেয়ে যাবে P1 সমান কত 75 প্লাস H/13.6 গুণিত x সমান P2 কত আছে 75 গুণিত 6x, কেটে গেল, তাহলে কত থাকবে H/13.6 সমান এই 75 গুণিত 6, 642 আর 5 30, মানে হচ্ছে 450 মাইনাস 75, তাহলে কত হবে এদিকে 25 ওইদিকে, এদিকে 50 ওইদিকে 25, মানে হচ্ছে 375, তাহলে H/13.6 সমান কত পাচ্ছি আমরা 375, অতএব আমরা H সমান কত পাবো, H সমান 375 ইন্টু 13.6, 375 গুণিত 13.6, এটা তোমরা কাটাকাটি করবে, এটা যদি কাটাকাটি করো তাহলে আসবে কত, আসবে 5100 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে কত হবে 51 মিটার, তাহলে গভীরতা কত ছিল 51 মিটার। এই অঙ্কটার ক্ষেত্রে এইটা বলে যায়নি বলে অঙ্কটা করতে একটু তোমাদের অসুবিধা হয়েছে, কিন্তু আর কোনো অসুবিধা হবে না, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারো। যদি না বুঝতে পারো কমেন্ট করো, অবশ্যই কিন্তু আমি পরের ভিডিওতে এটা আবার ঘুরে বুঝিয়ে দেবো। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে 1.128 লিটার হয়, এর থেকে পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। তোমাকে পরম শূন্য উষ্ণতার মান জিজ্ঞেস করছে সেলসিয়াস স্কেলে, তুমি ধরে নাও পরম শূন্য উষ্ণতার মান -T ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কি পরম শূন্য উষ্ণতার মান তুমি ধরে নিলে, তাহলে তোমাকে টেম্পারেচার দেওয়া আছে, প্রথম T1 সমান কত হবে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে 0 + T কেলভিন, T2 সমান কত হবে তাহলে
35 প্লাস টি কেলভিন। প্রথমে বলেছি যাই টেম্পারেচার দেওয়া থাক তোমায় কনভার্ট করে নিতে হবে কিসে, কেলভিনে অঙ্ক করার সময়। তারপরে দেখো আয়তন কত ছিল, V1 সমান 1 লিটার, আমি লিটারটাকে কনভার্ট করছি কিসে, 1000 সেমি কিউব বা সিসিতে। V2 সমান কত হবে তাহলে 1128 সেমি কিউব, মানে কি ছিল 1.128 লিটার ছিল, তো 1000 দ্বারা গুণ করেছি তাহলে 1128 সেন্টিমিটার কিউব হয়ে গেছে। ফর্মুলা কি জানি আমরা, ফর্মুলা জানি V1 বাই T1 সমান V2 বাই T2, V2 বাই T2 অ্যাপ্লাই করো। V1 সমান কত দেওয়া আছে 1000 বাই T1 সমান কত তাহলে, T1 সমান ক্যাপিটাল T, V2 সমান কত 1128, T2 সমান কত 35 প্লাস T, গুণ করে এই সাইডে, তাহলে গুণ করলে কত আসবে, যদি গুণ করি আসবে আমার তাহলে 35000 প্লাস 1000T সমানই আসবে 1128T। তাহলে 1128T এর সঙ্গে 1000 বিয়োগ করে কত থাকবে 128T সমানই কত হবে 35 তাহলে T সমান কত আসবে 3500/128। এটা কাটাকাটি করবে তোমরা, এটা কাটাকাটি করো, কাটাকাটি পাবে হচ্ছে 15 সমান কত হবে 273.43, এটা বেরোবে। তাহলে টি এর মান কত বেরোলো 273.43। আমি কি ধরেছিলাম যে 15 মান কত হয় -T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অতএব সেলসিয়াস স্কেলে 15 মান কত বেরোবে, কত বেড়েছে 243, আর আকর্ষণ মাইনাস হবে, এখন কত হবে -243 না 73.43 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে কি আমার। দেখো তোমরা তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলো ব্যবহার করি কেন। তুমি দেখবে যখনই সে ট্রেন লাইনে ট্রেন ক্রস করে কি লাইট ব্যবহার করা হয়, লাল লাইট ব্যবহার করা হয়, বা দেখবে যে কোনো জায়গাতেই বিপদ সংকেত হিসেবে লাল লাইটে ব্যবহার করা হয়। বা দেখবে সেই বড় বড় যে টাওয়ারগুলো থাকে না, টাওয়ারের উপরে দেখবে কিন্তু লাল লাইটে কিন্তু জ্বলছে। কেন লাল লাইট ব্যবহার করা হয়, মনে রাখবে কি হয় ঘটনাটা, যে বিচ্ছুরণের প্রভাব একটি পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ, এটা শক্তি না চতুর্থ ঘাতের সাথে বিপরীতভাবে সম্পর্কিত। মানে যে লাইটটা কতটা বিচ্ছুরণ হবে কার উপর নির্ভর করে হচ্ছে তার ল্যামডার উপর। ল্যামডার উপর কীভাবে নির্ভর করে, ব্যস্তানুপাতিক হয় আর তার সঙ্গে চতুর্থ ঘাত থাকে। এরপর কি বলে, যেহেতু লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কি হয়, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, এর সব থেকে বেশি হওয়ার জন্য কি হয়, এই বিক্ষিপ্ত সব থেকে কী হবে, কম হবে। আর যদি বিক্ষিপ্ত কম হয় ওই জন্য আমরা দূর থেকে লাল লাইটটা দেখতে পাই। হয়তো একজন লাল লাইট টিপছে, একজন বেগুনি লাইট টিপছে, সব জায়গায় দেখতে পাবো কোনটাকে, আমরা সব জায়গায় দেখতে পাবো দূর থেকে লাল লাইটকে। কেন, কারণ লাল লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, সব থেকে বেশি হয়, আর বেশি হওয়ার জন্য কী হয়, সব থেকে কম পরিমাণে বিক্ষিপ্ত। ওই জন্য কী করি আমরা, যখনই আমরা বিপদ সংকেত ব্যবহার করি, কাকে ব্যবহার করি, লাল লাইটকে আমরা ব্যবহার করি। তোমরা কিন্তু এটা লিখে নাও। দেখো তারপরের কোশ্চেন কি বলেছে, যে কোনো পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলতে কি বোঝো, আর এর এসআই একক কি। আমরা কি জানি ফর্মুলা, আর সমান কি হয় রো ইন্টু এল বাই, আর সমান কি হয় রো ইন্টু এল বাই, এখানে রোটাই কি রোধাঙ্ক, তাহলে এল এর মান যদি 1 করো আর এর মান যদি 1 করো তাহলে আর সমান কি আসে, আর সমানে আসে রো। তোমরা বলতে পারি তো যে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের রোধকে আমরা কি বলি, ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। তাহলে এল এর মান 1 আর এর মান 1 হলে আর সমান রো চলে আসছে, মানে কোনো একটা একক প্রস্থচ্ছেদ আর একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ পাই আমরা, রোধটাকে আমরা কি বলছি, রোধাঙ্ক। আর রোধাঙ্কের এসআই একক কি হয়ে থাকে, মো ইন্টু মিটার ইনভার্স। আর মোটাকে আমরা কিন্তু এরকম, ওহম চিহ্ন দেখতে এরকম প্রকৃতির হয়, ওহম চিহ্ন দেখতে এরকম প্রকৃতির হয়। সে টম অ্যান্ড জেরির ঘর, টম অ্যান্ড জেরিতে জেরির ঘরটা হচ্ছে কি ওহমের চিহ্ন। আর মোটা কেমন দেখতে হবে, মোটা দেখতে হবে ঠিক উল্টো, এটা হচ্ছে কি মোয়ের চিহ্ন, তাহলে মো ইন্টু মিটার ইনভার্স, এটা হচ্ছে কি এসআই একক। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, ত্রিবন্ধনযুক্ত একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের নাম লিখো, গ্যাসটি ইলেকট্রন ডট গঠন দেখাও। ত্রিবন্ধনযুক্ত একটি গ্যাসীয় হাইড্রোকার্বন কে আছে, একটু আগে পড়লাম এসিটিলিন, CH ট্রিপল বন্ড CH। কি বলেছে আমাকে, এর ইলেকট্রন ডট দেখাতে বলেছে, আর কি বলেছে ইলেকট্রন ডটের সঙ্গে আমাকে গ্যাসটির নাম CH ট্রিপল বন্ড CH আছে, লিখে রাখো এসিটিলিন, এর নাম কি হয় এসিটিলিন, আর আমাকে এর ইলেকট্রন ডট দেখাতে বলেছে। তো
দেখো কার্বনের বায়ু কক্ষে কত ইলেকট্রন থাকে 4টা, আর হাইড্রোজেন বায়ু কক্ষে থাকে 1টা। তা কি করব, কার্বনের বায়ু কক্ষে কটা আছে 4টা, তাহলে এইদিকে 1টাকে রাখছি আর এদিকে 1 2 আর 3, 1 2 আর 3। সিমিলারলি এদিকে যে কার্বনটা আছে, কার্বনের ক্ষেত্র 1 2 3 আর এদিকে একটা থাকছে। এবারে কি করব, আমরা হাইড্রোজেনকে লিখব। হাইড্রোজেনের বায়ু কক্ষে কটা থাকে 1, এদিকেও হাইড্রোজেন বায়ু কক্ষে কটা হবে 1। এরপর কি হবে, এরপর আমরা করব এরকম, দেখো এই ক্ষেত্রে তাহলে এটা হয়ে যাবে, এর ক্ষেত্রে এখানে হয়ে যাবে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা। এরপর কি করব, এখানে এর সাথে 3 3 6 2 8 আর এর সাথে হবে কত 3 3 6 2 8। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার CH ট্রিপল বন্ড CH এর গঠন সংকেত। লাল কালারগুলো কোন দিকে চলে গেল, বেকার তো কষ্ট করে আমি চেঞ্জ করলাম। দেখো CH ট্রিপল বন্ড CH এর গঠন সংকেত হচ্ছে এটা। তারপরে কি দিয়েছে দেখো পরের কোশ্চেন, বলছে দুটি মৌল A এবং B এর ইলেকট্রন বিন্যাস 2.7 ও 2.7 আর 2.8,2 হলে A ও B দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে। তাহলে দেখো এই যখন সংকেত জিজ্ঞেস করবে না, ক্রিস ক্রস রুলটা ইউজ করবে। কি রুল, ক্রিস ক্রস। দেখো A আর B এর বাইরে কটা ইলেকট্রন আছে 2.7 না 2.7, মানে অষ্টক পূর্তি হওয়ার জন্য কটা ইলেকট্রন লাগবে, এখনো একটা লাগবে, ওই জন্য এর নিচে কত লিখছি 1। আর এখানে বি এর বাইরে কি দেখতে পাচ্ছি 2,8,2, মানে বাইরে কত ইলেকট্রন আছে 2, তাহলে এখানে কি হবে এর নিচে 2, তাহলে এইটা এইদিকে চলে আসবে, এইটা এইদিকে চলে আসবে, তাহলে সংকেত কি হবে, এর সংকেত হবে A2B। এর সংকেত কি হবে A2B হবে এর সংকেত। তারপরে জিজ্ঞেস করেছে কি ধরনের রাসায়নিক বন্ধন দেখা যাবে। মনে রাখবে এর মধ্যে কি ধরনের বন্ধন দেখা যাবে, এর মধ্যে তড়িৎযোজী বন্ধন দেখা যাবে। কি বন্ধন, তড়িৎযোজী বন্ধন দেখা যাবে বা আয়নীয় বন্ধন এর মধ্যে দেখা যাবে। কারণ এরা অষ্টক পূর্তি করার জন্য কি করবে, এই একটা ইলেকট্রন কি করে, দেখো এই অষ্টক পূর্তি করার জন্য ইলেকট্রন গ্রহণ করবে, আর এই কি করবে অষ্টক পূর্তি করার জন্য, এই যে অষ্টক পূর্তি করার জন্য আমাদের যে এ আছে এই কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে আর এই দুটো ইলেকট্রন ছাড়বে, তাহলে এই হবে ক্যানায়ন আর এই হবে ক্যাটায়ন। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, আয়নীয় বন্ধন ও সমাজীবী বন্ধনের মধ্যে দুটি পার্থক্য লেখো। কি করেছে, আয়নীয় বন্ধন আর সমাজীবী বন্ধনের পার্থক্য। দেখো পার্থক্য প্রথমে দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে হচ্ছে সাধারণ চাপ ও উষ্ণতা যৌগগুলো কি হয়, আয়নীয় যৌগ সাধারণত চাপ ও উষ্ণতায় কঠিন হয়ে থাকে, আর যে সমাজীবী যৌগ থাকে এরা কি হয়ে থাকে, সাধারণ চাপ ও উষ্ণতায় যৌগগুলি তরল বা গ্যাসীয় হয়। তারপরে মনে রাখবে আয়নীয় যৌগতে কি হয়, এই আয়নীয় যৌগতে অণুর অস্তিত্ব থাকে না। এখানে কি হয়, আয়নীয় যৌগ মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে, তাই অণুর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু সমাজীবী যৌগতে কি হয়, অণুর অস্তিত্ব থাকে, এখানে তো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে না। তারপরে দেখো আয়নীয় যৌগ যেগুলো হয় ওরা কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম, ওরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে, যেহেতু আয়ন উৎপন্ন করছে তাই এরা কি করবে, তড়িৎ পরিবহন করবে। কিন্তু সমাজীবী যৌগের ক্ষেত্রে কি হয়, এদেরকে যখন তুমি গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় এদের আয়ন থাকে না, ওই জন্য এরা কিন্তু কি হয়, তড়িৎ পরিবহনে অক্ষম হয়। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে কিভাবে প্রস্তুত করবে SO2 থেকে SO3। কি বলেছে আমাকে, SO2 থেকে কি করতে বলেছে, SO3 করতে বলেছে। সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশন ছিল না, যে H2SO4 এর প্রস্তুতি করো, ওই H2SO4 এর প্রস্তুতির একটা স্টেপ তোমাকে এখানে ডিরেক্ট জিজ্ঞেস করেছে, যে SO2 থেকে SO3 করতে হবে। কি করবো আমরা, SO2 আছে এখান থেকে কি করবো আমরা SO3 করবো। এই যে রিঅ্যাকশনটা হয়, রিঅ্যাকশন দুদিকে যেতে পারে, এটাকে বলি আমরা রিভার্সিবল রিঅ্যাকশন বা পরাবর্ত বিক্রিয়া। কি হচ্ছে, SO2 থেকে SO3 হচ্ছে। কি করবে, এখান থেকে অক্সিজেন যোগ করতে হবে। আচ্ছা আমি অক্সিজেনটা আগে লিখলাম না, কি করছি SO2 প্লাস O2 থেকে কি হচ্ছে আমার SO3, আমার ব্যালেন্স করতে হবে। তাহলে কি করছি আমরা 2SO2 প্লাস O2 থেকে কি হবে 2SO, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 2 6, ব্যালেন্স হয়ে গেছে। এই যে পরিবর্তনটা করতে, পরিবর্তন করার জন্য আমরা এখানে কি ব্যবহার করি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আমরা ব্যবহার করে থাকি। এই অনুঘটকের উপস্থিতিতে কি হয়, SO2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করে। তারপর আমরা কি করতাম বলো, সালফিউরিক অ্যাসিড তৈরি করার সময় এই যে SO3 উৎপন্ন হয়েছে না, এই SO3 এর সাথে কি করতাম আমরা, সালফিউরিক অ্যাসিডকে মেশাতাম H2SO4, তারপর আমরা কি পেতাম H2S2O7। একে আমরা কি বলি, একে বলি আমরা ওলিয়াম, একে আমরা কি বলতাম ওলিয়াম। তারপরে যে ওলিয়াম উৎপন্ন হতো এই H2S2O7, এই ওলিয়ামের সাথে আমরা কি করতাম, জল যোগ করতাম, তাহলে পেতাম আমরা H2SO4, 2 অণু H2SO4 আমরা পেয়ে যেতাম। দেখো এখানে একটা কিন্তু বেশ ভালো জিনিস আছে, আমি তৈরি করতে চাইছি সালফিউরিক অ্যাসিড,
ব্যবহার করছি কিন্তু সালফিউরিক অ্যাসিড, তাই না? তাহলে এখানে দেখো আমি ব্যবহার করেছিলাম কত, ব্যবহার করেছিলাম 1 মোল, পেয়েছি কত আমি 2 মোল, মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে আমার 2 মোল সালফিউরিক অ্যাসিড পাই। ওই জন্য সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে 1 মোল ব্যবহার করলে 2 মোল পাই। এটা তার রিয়েকশন। ভালো করে মনে রাখবে, তোমার জন্য সালফিউরিক অ্যাসিড যে প্রিপারেশন আছে না, খুব ইম্পর্টেন্ট কিন্তু মাধ্যমিকের জন্য। তোমরা কিন্তু অবশ্যই রিয়েকশনটা ভালো করে নেবে। আর এর ফার্স্ট স্টেপটা কি ছিল? ফার্স্ট স্টেপটা ছিল সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় SO2 উৎপন্ন, এটা ফার্স্ট স্টেপ ছিল। তারপরে এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ, এটা ফোর্থ স্টেপ। এরকম ভালো করে কিন্তু অবশ্যই মনে রাখবে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? ছোটবেলা তো সবাই খেতো না, সেই যে অ্যালুমিনিয়াম চাটনিটাকে, বা হয়তো অ্যালুমিনিয়াম পাতে এরকম মোড়া থাকতো, এরকম করে প্যাকেট করে খেতাম, ওগুলো কিন্তু খাওয়া উচিত নয়। কেন উচিত নয়? কারণ আমরা কি জানি চাটনি মানে কি? চাটনি মানে বিভিন্ন রকমের জৈব অ্যাসিড থাকে। সেই অ্যাসিড কি করে, ওই অ্যালুমিনিয়াম আছে না, অ্যালুমিনিয়ামের সাথে রিয়েকশন করে এক ধরনের লবণ তৈরি করে, জৈব লবণ। ওই জৈব লবণ কিন্তু আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। আর যদি শরীরের জন্য ক্ষতিকর হয়, ওই জন্য কি বলছে যে অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয়। এই জন্য দেখো যে চাটনির মধ্যে কি থাকে, চাটনির মধ্যে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। এখন ওই চাটনিকে অ্যালুমিনিয়ামের পাতে মুড়লে ওই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে ধাতব লবণ তৈরি করে, যা আমাদের শরীরে প্রবেশ করলে বিষক্রিয়া সৃষ্টি হয়। তাই এই অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি আমাদের খাওয়া উচিত নয়। তারপরের কোশ্চেন দেখো, ওই থার্মিট ওয়েল্ডিং বিক্রিয়া সমীকরণ, থার্মিট ওয়েল্ডিং বিক্রিয়া সমীকরণ জিজ্ঞেস করেছে। থার্মিট ওয়েল্ডিং বিক্রিয়া সমীকরণ Fe2O3 প্লাস 2Al, এখান থেকে হয় 2Fe প্লাস Al2O3 প্লাস আমরা কি পাই এখান থেকে? তাপ পাই। এই তাপটা পাই, এটি আমাদের কাজে লাগে। কি হয়? এটা হচ্ছে রিয়েকশন। Fe2O3 প্লাস A2Al থেকে কি হয়? 2Fe প্লাস Al2O3। এটা কোথায় কাজে লাগে? এটা কাজে লাগে যখন সেই রেল লাইনের আমরা যখন জোড়া লাগাই, ফাটল জোড়া লাগাই, তখন এই থার্মিট ওয়েল্ডিং পদ্ধতি কিন্তু সব থেকে বেশি কাজে লাগে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও আর এই পলিমার ব্যবহারের একটি অসুবিধা উল্লেখ করো। দেখো কৃত্রিম পলিমারের উদাহরণ জিজ্ঞেস করেছে। কৃত্রিম পলিমার কি হয়? পলিথিন একটা কৃত্রিম পলিমার, বা পলিটেট্রাফ্লোরোইথিলিন, ট্যাফলন, ওটাও কৃত্রিম পলিমার। এগুলো সব আমাদের কৃত্রিম পলিমার। বলছে ওই পলিমার ব্যবহারের একটি অসুবিধা উল্লেখ করো। দেখো পলিথিন ব্যবহারের অসুবিধা তোমরা প্রচুর জানো। পলিথিন ব্যবহার করলে কি হবে? পলিথিনটা পৌঁছতে চায় না, আর না পৌঁছলে পরিবেশের ক্ষতি করবে, মৃত্তিকা দূষণ হবে, জল দূষণ হবে, আমাদের শরীরের ক্ষতি করবে। ওই জন্য কি হয়, ওই কৃত্রিম পলিমার ব্যবহার উদাহরণের একটা সুবিধা অসুবিধা তোমরা কিন্তু অবশ্যই কি করবে? লিখতে পারবে। অথবাটা দেখো কি বলেছে, গঠনগত সমবায়বতা একটু উদাহরণ সহ সংজ্ঞা দাও। কি জিজ্ঞেস করছে? গঠনগত সমবায়বতা। প্রথম কথা মনে রাখবো, সমবায়বতা জিনিসটা কি হয়? সমবায়বতা মনে রাখবে, ওদের মধ্যে কি হয়? ওদের মধ্যে আণবিক সংকেতটা একই হবে, আণবিক সংকেতটা একই হবে, কিন্তু কি হবে? দেখতে আলাদা হবে। তাদেরকে আমরা কি বলি? পরস্পরের সমবায়ব বলি। আর ওই ঘটনাটাকে কি বলছি আমরা? সমবায়বতা। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে গঠনগত সমবায়বতা একটু উদাহরণ সহ সংজ্ঞা। দেখো কি বলেছে, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গঠনের জন্য ভিন্ন ধর্মসম্পন্ন দুই বা ততোধিক যৌগ গঠিত হওয়ার ঘটনাকে আমরা কি বলি? গঠনগত সমবায়বতা বলে থাকি। এখানে দেখো কি আছে, C2H6O, দুটো কার্বন, ছোট হাইড্রোজেন, একটা অক্সিজেন। এখানে দেখো এর হচ্ছে CH3 CH2OH CH3O CH3। এখানে দেখো দু জায়গাতে কিন্তু দুটো কার্বন, ছোট হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু যৌগটা অ্যালকোহল আর যৌগটা কি হয়? ইথার। অ্যালকোহলকে আমরা খেতে পারি সবাই, কিন্তু ইথারকে আমরা খেতে পারি? ইথারকে খেতে পারি না। দেখো দুটো ধর্ম কি হয়? সম্পূর্ণ আলাদা, কিন্তু দুজনকার গঠন সংকেতটা কি? একই। তাহলে এই দুজনকে আমরা পরস্পরের কি বলছি? গঠনগত সমবায়বতা। তারপরে বিভাগ ঘয়ের কোশ্চেন দেখো। আমি তোমাদেরকে কিন্তু আবার দেখো বলছি, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। তাই তোমাদের উচিত ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করা, এবং চ্যানেলটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমরা কিন্তু চ্যানেলটাতে কমেন্ট করো, তোমার যদি কোন সেটের ভিডিও লাগবে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাও যে এই সেটের ভিডিও লাগবে। আর তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখো তারপরে কি কোশ্চেন দিয়েছে, চার্লসের সূত্র বিবৃতি করো। কি বলেছে চার্লসের সূত্র বিবৃতি কি জানো? তোমরা ভালো করে জানো, বিবৃতি লেখা আছে কি হয়, সি যদি চাপ স্থির থাকে, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হয়? 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতা বা আয়তনে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তোমরা সূত্র জানো, সূত্র কিন্তু লিখে নিতে পারবে। তারপরে দেখো কি বলেছে, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য জিজ্ঞেস করেছে। আদর্শ গ্যাস মানে কি জানি?
পিভি সমান এনআরটি সমীকরণ যারা মেনে চলে তাদেরকে আমরা কি বলছি আদর্শ গ্যাস, আর বাস্তব গ্যাস কোনটাকে বলছি যারা কি হয় যারা সমীকরণ মেনে চলে না তাদেরকে বলছি আমরা বাস্তব গ্যাস। আর কি হয় এই আদর্শ গ্যাস থাকে না এই গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু উপস্থিত থাকে না, কিন্তু যারা বাস্তব গ্যাস হয় এদের মধ্যে যে অণুগুলো থাকে ওই প্রতিটি অণুর সঙ্গে অণুর কি থাকে আকর্ষণ বল উপস্থিত থাকে। আর কি গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের আয়তনটাকে কি ধরে নিয়েছিল ওই অণুগুলোর আয়তনকে ধরে নিয়েছিল শূন্য, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট আয়তন থাকে। অনেক আছে পার্থক্য, জাস্ট তোমাদের দুটো লিখতে বলেছে লিখলেই হবে। তারপরে দেখো কি দিয়েছে 4.2 একটা ম্যাথ কি বলেছে 20 গ্রাম কঠিন একটি যৌগ এ কে উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ বি এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস সি উৎপন্ন হয়। উৎপন্ন সি এর এসটিপিতে আয়তন 5.6 লিটার। সি এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। বাহ, কি বলেছে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে বলেছে কার সি এর। তো দেখো কি বলেছে একটি গ্যাস মানে কি বলেছে এ এর সাথে যদি আমরা কি করি বি যুক্ত করি আমার একটি উৎপন্ন হচ্ছে কি সি উৎপন্ন হচ্ছে। না না এ কে উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ বি আছে, ভুল লিখলাম এখানে কি হবে বলছে এ কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে পাই আমরা বি প্লাস সি। এই যে সি এটা হচ্ছে কি প্রকৃতির গ্যাসীয় প্রকৃতির। তারপরে কি বলেছে যে সিতে বলে দিয়েছে এর আয়তন কত বলে দিয়েছে এর আয়তন সমান 5.6 লিটার। কি বলেছে এটাকে ব্যবহার করেছিলাম আমরা 20 গ্রাম, তারপরে এটা হয়েছে কত 9 গ্রাম, এটা 9 গ্রাম হয়েছে, বাকিটা আয়তন বলে দিয়ে 5.6 লিটার। এটা আমার প্রবলেমে দেওয়া আছে, জিজ্ঞেস করেছে কি যে সি আছে এর আণবিক ভর কত। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে। এ একটা যৌগ ছিল উত্তপ্ত করতে বি আর সি উৎপন্ন হয়েছে, সি গ্যাস 5.6 লিটার গ্যাস পেয়েছি, 20 গ্রাম নিয়ে শুরু করেছিলাম, বি উৎপন্ন হয়েছে 9 গ্রাম। তাহলে একটা জিনিস দেখো এই যদি 20 গ্রাম নিয়ে শুরু করি এই যদি 9 গ্রাম উৎপন্ন হয় তাহলে সি কত গ্রাম পড়ে থাকবে আমার বিয়োগ করলেই পেয়ে যাবো, কারণ ভরের সূত্র ভরের নিত্যতা সূত্র রিয়েকশন যখন শুরু করবো এদিকে কিন্তু ঠিক অ্যামাউন্ট থাকবে, এদিকের অ্যামাউন্ট সমান এদিকের অ্যামাউন্ট হবে, তাহলে 20 সমান কি হবে 9 প্লাস সামথিং, তাহলে বিয়োগ করলে দিয়ে সি এর অ্যামাউন্টটা পেয়ে যাবো। তাহলে সি সমান সি এর ওজনটা কত হবে 20 মাইনাস 9 মানে কত হচ্ছে 11 গ্রাম। তাহলে এই 11 গ্রামের ভরটাই কত 5.6 লিটার। 11 গ্রামের ভরটাই কত 5.6 লিটার। আর এসটিপিতে আমরা কি জানি আমরা জানি অ্যাট এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে কি হয় 22.4 লিটার সমানই কি হয় 1 মোল, এটা আমরা জানি। আর কি জানি যে এই 1 মোলের যে ভর তাকে আমরা কি বলি আণবিক ভর বলে থাকি। তাহলে বার করতে হবে বেসিক্যালি 22.4 লিটারের ভরটা কত হয়। দেখো 5.6 লিটার ভরটা কত পেয়েছি আমরা এর ভরটিতে পেয়েছি 11 গ্রাম, তাহলে 5.6 এর ভর যদি 11 গ্রাম হয় তাহলে আমি বার করতে পারবো না 22.4 লিটারের ভর কত। ওটাই করছি আমরা যে 5.6 লিটারের ভর এর ভর হয় 11 গ্রাম, তাহলে 1 লিটারের ভর হবে 11/5.6, এটা হবে কত 11/5.6 আর বলেছে কত 22.4 লিটারের ভর কত হবে তাহলে হবে 11 গুণিত 22.4/5.6 এটা কাটলে 4 আসবে সমান কত হবে 44 গ্রাম। তাহলে 22.4 লিটার ভর কত পেলাম 44 গ্রাম। আমরা 22.4 লিটার মানে একটু আগে বললাম কি হয় 1 মোল, আর 1 মোলের ভর কত পেয়েছি আমরা 44 গ্রাম, মানে আণবিক ভর কত হবে এর আণবিক ভর হবে 44 গ্রাম। অতএব যে আণবিক ভরটা আমরা পেলাম আণবিক ভর তার সমান কত হচ্ছে এটা ফোন হচ্ছে 44 গ্রাম। তোমরা আশা করি অঙ্ক বুঝতে পেরেছো, যদি অঙ্ক বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তারপরের কোশ্চেন কি বলেছে NaHCO3 এর সঙ্গে 15 বলছে 6.3 গ্রাম NaHCO3 এর সাথে 15 গ্রাম CH3COOH এর বিক্রিয়ায় 18 গ্রাম অবশেষ পড়ে থাকে। উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর ও এসটিপিতে আয়তন নির্ণয় করো। তো তোমাকে কি লিখতে হবে আগে রিঅ্যাকশন লিখতে হবে। দেখো কি বলেছে আমি কি করেছি NaHCO3 এর সাথে রিঅ্যাকশন করাচ্ছি কাকে CH3COOH এর সাথে রিঅ্যাকশন করলে কি হবে আমার তাহলে এখান থেকে কি পাবো আমরা CH3COONA প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস H2O, এটা হচ্ছে আমার রিঅ্যাকশন। এটা হচ্ছে এক প্রকারের মানে অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া আর কি, মানে যদি কোনো জায়গায় অ্যাসিড থাকে অ্যাসিড গ্রুপ থাকে এই NaHCO3 যোগ করলে ওখান থেকে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ বার হয়, ওটা কি হয়েছে ওটা দেখো CO2 উৎপন্ন হয়েছে।
তাহলে এখানে দেখো NaCO3 প্লাস CH3COOH যোগ করলে কি হয় CH3COOH প্লাস CO2 প্লাস H2O। কি বলেছে দেখো যে 6.3 গ্রাম NaCO3, কত ব্যবহার করেছি আমরা 6.8 লিখে দিচ্ছি 6.3 গ্রাম 6.3 গ্রাম NaCO3 এর সাথে কি করেছি আমরা এটা ব্যবহার করেছি কত 15 গ্রাম। তাহলে এটা ব্যবহার করলে বলছে অবশেষ এটা রিয়েকশন করার পর কত পড়ে থাকছে আমার 18 গ্রাম পড়ে থাকছে। তাহলে দেখো যে কার্বন ডাইঅক্সাইডটি কি, এটা তো এক প্রকারের গ্যাস, আর গ্যাস তো রিয়েকশনে পড়ে থাকবে না, ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি 6.3 গ্রাম আর 15 গ্রামকে মিশিয়ে 18 গ্রাম পড়ে থাকছে। তাহলে যেটা বেরিয়ে গেছে কি বেরিয়ে গেছে গ্যাস বেরিয়ে গেছে। তাহলে এই ভর কত ছিল 15 3 18.3 গ্রাম। তাহলে আমি 15 6 21 তো দেখো কত আছে 15 6 21.3 গ্রাম। তাহলে দেখো 21.3 গ্রাম ভর নিয়ে শুরু করেছিলাম, এই দুটো ভর তো 21.3 গ্রাম, এই নিয়ে শুরু করেছিলাম, কত গ্রাম আছে আমার 18 গ্রাম। তাহলে কত গ্রাম পড়েছে আমার, কত গ্রাম বেরিয়ে গেছে আমার, বিয়োগ করলে পেয়ে যাবো। দেখো বিয়োগ করলে পাবে হচ্ছে 21.3 মাইনাস 18 সমান হচ্ছে 3.3 গ্রাম। এত পরিমাণে গ্যাস কি হয়েছে আমার বেরিয়ে গেছে। এটা কে বেরিয়েছে, এত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেছে। তো বলতে পারি আমরা যে এখানে 3.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেছে। দেখো ওইটাই জিজ্ঞেস করেছে কার্বন ডাইঅক্সাইডের ভর কত। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর কত, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 3.3 গ্রাম। তারপরে কি জিজ্ঞেস করেছে এসটিপিতে আয়তন কত হবে, কি জিজ্ঞেস করেছে এসটিপিতে আয়তন কত হবে। আমরা কি জানি এসটিপিতে 44 গ্রাম মানে কি হয় কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, একটু আগে পরিণত করলাম, এই আণবিক ভর কত হয় 44 গ্রাম। আর 44 গ্রাম মানে কি জানি এসটিপিতে কত হয় 22.4 লিটার। তাহলে যদি 22.4 লিটারের হয় 44 গ্রাম, বা বলতে পারি যে 44 গ্রাম মানে 22.4 লিটার, তাহলে 3.3 গ্রাম সমান কত লিটার বার করতে পারবো না, অবশ্যই পারবো। দেখো কি করে বার করছি আমরা, বলেছি আমাকে যে 44 গ্রাম সমানই হয় 22.4 লিটার। তাহলে 1 গ্রাম সমান হবে 22.4 বাই 44 লিটার। আর কত গ্রাম উৎপন্ন হয়েছে 3.3 গ্রাম। এই গ্রামটার ভরটি আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে 3.3 গ্রাম সমান কত বেরোবে 22.4 গুণিত 3.3 ডিভাইডেড বাই কত হবে 44 লিটার। 22.4 ইন্টু 3.3 বাই 44 লিটার। এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে দেখবে আসবে হচ্ছে তোমাদের কত, এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 1.68 লিটার, 1.68 লিটার। এটা ক্যালকুলেশন করবে 1.68 লিটার এসছে। তোমাদের এরকম ফ্র্যাকশনগুলো আসছে না মাধ্যমিক পরীক্ষা, এরকম টাইপের এত বেশি ফ্র্যাকশন আসবে না, এত বেশি কাটাকাটি তোমাদেরকে করতে হবে না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন দেওয়া থাকবে। এখন টেস্ট পরীক্ষার কোশ্চেন এই দিক করা আছে, একটু টাফ করার জন্য দিয়েছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এই ক্যালকুলেশন নিয়ে তো মাথা ঘাবড়ানোর কোনো কারণ নেই, এগুলো কিন্তু ঠিকঠাক ক্যালকুলেশনই দেয় ওরা। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে বুঝতে পারবে। চাপানোর কোনো কারণে তোমার যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে সলভ লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই বলো যে স্যার এই কোশ্চেনগুলো সলভ করে দিন, এই সালের কোশ্চেনগুলো সলভ করে দিন। আমি কিন্তু অবশ্যই ওই সালের কোশ্চেনগুলো সলভ আগে নিয়ে আসবো তোমাদের কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা জাস্ট কমেন্ট করো লাগবে কি লাগবে না, যদি বলো হ্যাঁ অবশ্যই কিন্তু নিয়ে আসবো। দেখো তারপরের কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে কি একটি উত্তপ্ত কাঁচের চিমনির বাইরের তলে জলের ফোঁটা ফেললে সেটি ফেটে যায় কেন। বলছে একটি কাঁচ রাখা আছে, উত্তপ্ত কাঁচ, সে তার সঙ্গে যদি জলের ফোঁটা ফেলে দেওয়া হয় কাঁচটা ফেটে যায়। এটা সব থেকে ভালো বোঝা যায় হ্যারকিন, সে হ্যারকিন ছিল না, ওই হ্যারকিনে যদি জলের ফোঁটা কেউ ছিটিয়ে দেয় না সঙ্গে সঙ্গে কাঁচটা ফেটে যায়। কেন ফেটে যায় ওটা কারণ ছিল, ওটা হচ্ছে কি কারণটা মেন দেখো, আমরা কি জানি যে কাঁচ কি কঠিন পদার্থ, তাহলে কাঁচ কঠিন পদার্থ যদি কি করে তাপ দেওয়া হয় কি হবে ওর প্রসারণ হবে, আর তাপ কমিয়ে নিলে কি হবে সংকোচন হবে। এবার তুমি জল এবার কি ছিল হ্যারিকেনটা যখন জ্বলেছিল তখন কি ছিল ও গরম অবস্থায় ছিল, বা যে এখানে হ্যারিকেন দেয়নি এখানে উত্তপ্ত কাঁচ দিয়েছে, তো উত্তপ্ত কাঁচকে চিমনির বাইরের তলে জলের ফোঁটা ফেলছি আমি, তাহলে যে তাপ দিলে কি হয় কাঁচ প্রসারিত হয়, আর যদি তাপমাত্রা কি করি আমরা কমিয়ে নিই তাহলে কি হয় কাঁচটা সংকুচিত হয়। এরপর ধরো আমি কি করেছি গরম অবস্থায় আছে, মানে কি অবস্থায় আছে সে অলরেডি প্রসারিত অবস্থায় আছে, আমি যখনই দেখো জলের ফোঁটা দিয়ে সঙ্গে সঙ্গে কী হবে জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, আরও কী হতে চাইবে সংকুচিত হতে চাইবে। এবার যে তলটা আছে ভাবো যে তলটা আছে, এই তলটা এরকম অবস্থায় আছে, এর উপরে টেম্পারেচার ধরো খুব কম, এর টেম্পারেচার ধরো বেশি, তাহলে এর টেম্পারেচার যদি কম থাকে ও কি চাইবে, ও চাইবে সংকুচিত হতে আর এ চাইবে প্রসারিত হতে, মানে উপরে যা চাইছে নিচে সম্পূর্ণ আলাদা জিনিস আছে, উপরে যেটা আছে সে চাইছে কাঁচটাকে সংকুচিত হয়ে যাক, আর যে নিচে আছে সে চাইছে কাঁচটা প্রসারিত হোক। ওই জন্য কী হবে এরকম যখন অসমান সংকোচন হয়ে যায় না, অসমান সংকোচন হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে এই কাঁচটা ফেটে যাবে। এটি হচ্ছে কারণ কি ওই উত্তপ্ত কাঁচের চিমনির বাইরের তলে যখন জলের ফোঁটা ফেলি তখন কি হয় কাঁচটা ফেটে যায়, এটা হচ্ছে তার কারণ।
তার সঙ্গে দেখো একটা দিয়েছে দ্বিধাতব পাত্রে একটি ব্যবহার লেখো। কি বলেছে? দ্বিধাতব পাত্র যেটা আছে তার একটি ব্যবহার জিজ্ঞেস করেছে। দেখো এই যে দ্বিধাতব পাত্র আছে, দ্বিধাতব পাত মানে কি? দুটো আলাদা আলাদা ধাতু থাকবে। কি থাকবে? যে দুটো আলাদা আলাদা ধাতু সেখানে আর হাতাকে আমরা কি বলছি? দ্বিধাতব পাত। এবারে দেখো এর ব্যবহার কি হয়? অগ্নি নির্বাপক যন্ত্র তোমরা দেখেছো? হয় না, সে মাঝে মাঝে দেখবে হিট মানে অটোমেটিক দেখবে তোমার যখন ওই কোনো জায়গাতে আগুন লেগে যায় অটোমেটিক অ্যালার্ম বেজে যায় না, ওখানে কিন্তু এই কি ব্যবহার করা হয়? এই দ্বিধাতব পাতটা ব্যবহার করা হয়। কি মেকানিজমটা হয়ে যায় জিনিসটা ভাবো, এখানে একটা থেকে দুটো আলাদা আলাদা পাত দেওয়া থাকে। এবারে আগুন লাগলে কি হবে? জায়গাটা গরম হবে, গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক বাজে। তাহলে কি হয়? এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটা কি হবে? একজনকার প্রসারণ বেশি হবে, একজনের সংকোচন কম হবে, একজনের প্রসারণ কম হবে। যার প্রসারণ বেশি হবে সেখানে গিয়ে করে তোমার ওই যে রিং বেলটা থাকে তার সঙ্গে টাচ করার সঙ্গে সঙ্গে কি হবে? ওই সাইরেনটা বাজতে শুরু করে। ওইটা কি হচ্ছে? দ্বিধাতব পাত্রের ব্যবহার এখানে করা হয়ে থাকে। ওই অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আমরা এখানে ব্যবহার করে থাকি। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো এবং এর গাণিতিক রূপটি লিখো। দেখো তোমাদের সংজ্ঞা লেখা আছে কি বলছে? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে আমরা কি বলি? দৈর্ঘ্য প্রসারণ বলে গুণাঙ্ক বলে থাকি। আমরা আলফা দিয়ে প্রকাশ করে থাকি L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। মানে যে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি, এটাকে গুণ করলে আমরা কি পেয়ে যাবো? আলফার মানটা পেয়ে যাবো। দেখো এটা হচ্ছে L2 - L1টা কি? দৈর্ঘ্যের বৃদ্ধি, L1টা কি? প্রাথমিক দৈর্ঘ্য, আর T2 - T1টা কি? এটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি। আর একক কি হয়ে থাকে? একক পার ডিগ্রি সেন্টিগ্রেড বা বলতে পারি আমরা পার কেলভিন বা বলতে পারি পার ডিগ্রি ফারেনহাইট হয় কি এই আলফার একক। একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম। দেখো তারপরের কোশ্চেন কি বলেছে? চিত্রের সাহায্যে উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। দেখো আলোক কেন্দ্রের সংজ্ঞা তোমার চিত্রের সাহায্যে দেওয়া আছে। আলোক কেন্দ্র মানে কি? এই যে উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে বলে দিয়েছে। তাহলে উত্তল লেন্সের উপর বলছে কি এমন একটি বিন্দু যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে কি হয়? বলছে না কোনো চ্যুতি হবে না কোনো পার্শ্বসরণ হবে। সেই বিন্দুটাকে আমরা কি বলছি? ওই লেন্সের আলোক কেন্দ্র বলছে। ছবির সাহায্যে এখানে দেওয়া আছে। দেখো লাইটটি বরাবর গেছে এবং কিছু প্রথমে এরকমটা বেঁকেছে, তারপরে কিছু আরেকরকম বেঁকে করে লাইটটা বেরিয়ে গেছে। মানে এটা ভালো করে ছবিটা আঁকবে এই জায়গাটা। তোমাদের বইয়ে কিন্তু বলছে ছবিটা ভালো করে দেওয়া আছে, ওখানে দেখে নিও তোমরা। আর এটা কি হয়? এই পয়েন্টটাকে কি বলছি আমরা? আলোক কেন্দ্র। তারপরে দেখো কি বলেছে? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? কি বলেছে? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? দেখো দেওয়া আছে যখন কি হয় বায়ু মাধ্যম থেকে সমান্তরাল আলোক রশ্মিগুলো যখন উত্তল লেন্সের উপর প্রতিসরণ হয়, এই প্রতিসরণের ফলে কি হয়? যে প্রতিসরণের ফলে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং তাই উত্তল লেন্সকে কি হয়? অভিসারী লেন্স বলা হয়। লেন্সটা পড়ার পর কিছু অভিসারীকে ছড়িয়ে আছে জন্য অভিসারী লেন্স বলে। তোমরা লিখে নিও এটা। তারপরে দেখো এই 4.5 আছে না, এই কোয়েশ্চেন তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে বেশ ভালো করে। অবতল দর্পণের ক্ষেত্রে কোথায় এরকম রাখলাম, তাহলে বস্তুর প্রতিবিম্ব কেমন দেখতে হবে চিত্র দেওয়া আছে, তোমরা করতে পারো। যদি না করতে না পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। তারপরে দেখো ম্যাথটা 4.6 কি বলেছে? ম্যাথটা 4.6 ম্যাথে বলেছে যে 20 ওয়াট ও 220 ভোল্ট বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে কি দেওয়া আছে আমাকে এখানে? আমার এখানে বলে দিয়েছে ভ্যালু। আমরা কি জানি? ভিআই সমান পি বা পি সমান ভিআই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমাকে বলে দিয়েছে পি কত? পি সমান বলে দিয়েছে 60 ওয়াট। 220 ভোল্ট মানে ভি সমান 220 ভোল্ট। কি জিজ্ঞেস করছে? তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ প্রবাহ মাত্রা। আই সমান জিজ্ঞেস করছে। আই সমান কি হবে? তাহলে আই সমান হবে পি বাই ভি, মানে কত হবে? 60 বাই 220। 60 বাই 220 ভাগ করলে কত আসবে? 0 0 কেটে যাবে, 6 4 6 24, কত? 60 বাই 220 মানে হবে 0.27 এম্পিয়ার। 0.27 এম্পিয়ার হচ্ছে কি এটা বেরোবে। তারপরে বলেছে কি যে ওই বাতির গতি না কি হবে? এই বাতির প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে? ওই বাতির গতির কি আবার ফিলামেন্ট থাকে? যে গতির ফিলামেন্ট জিজ্ঞেস করেছে, কি হবে? ওই বাতির ফিলামেন্টের রোধ কত? রোধ জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি জানি? যে ভি সমান হয় আমাদের আইআর। তাহলে এখানে বসালে পেয়ে যাবে। তাহলে কি হবে আমাদেরকে? তাহলে আর সমান কি হবে? আর সমান হবে ভি বাই আই। ভি এর মান কত? ভি এর মান দেওয়া আছে 220 ভোল্ট। আই এর মান কত বেরিয়েছে? 0.27।
এটা করলে তোমার এই যে আর আছে, আর এর মানটা তুমি পাবে কত, আর এর মানটা পাবে হচ্ছে 814 ওহম। এত ওহম পেয়ে যাবে কি হচ্ছে এর রোধ, ফিলামেন্টের রোধ এত ওহম। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, অথবা বলছে 1 মিটার দৈর্ঘ্য এবং 3.4 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তারের রোধ 2 × 10⁻² ওহম জিজ্ঞেস করেছে, এর রোধাঙ্ক কত। ফর্মুলা কি জানি আমরা, আর সমান রো ইন্টু এল বাই এ, ফর্মুলা আর সমান রো ইন্টু এল বাই এ। জিজ্ঞেস করেছে রোধাঙ্ক মানে রো, দেখো আর সমান বলে দিয়েছে, এল সমানও বলে দিয়েছে, এ সমানও বলে দিয়েছে, জিজ্ঞেস করেছে কি এইটা কত হবে। তাহলে রো সমান কি লিখতে পারি আমরা, রো সমান লিখব আর ইন্টু এ বাই এল। আর মানে কত, আর মান দেখো রোধ দিয়ে দিয়েছে 2 × 10⁻² ওহম। এ প্রস্থচ্ছেদ দেওয়া আছে 3.4 × 10⁻6 মিটার স্কোয়ার। তারপরে এল জিজ্ঞেস করেছে, এল মানে দেওয়া আছে 1 মিটার, তাহলে কত হবে এটা 6.8 × 10⁻8 আসবে কত এখানে ওহম ইন্টু মিটার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার রোধাঙ্কের মান। কি হবে এটা ওহম ইন্টু মিটার। আচ্ছা তোমাদের না ওহম ইন্টু মিটার, 1 মিনিট দাঁড়াও তো এখানে, সরি 1 মিনিট দেয়ার যে মিস্টেক, এই যে এসআই একক আছে না, এটা আমি কি করেছি পরিবাহিতাঙ্কের এসআই এককটা লিখে দিয়েছি এখানে, এটা কিন্তু এসআই একক হয় না, ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখবে রোধাঙ্কের ক্ষেত্রে কি জিজ্ঞেস করেছে, এসআই এককের সাথে কি হয়ে থাকে ওহম ইন্টু মিটার হয়ে থাকে এসআই একক। এটা তোমরা ঠিক করে নিও আর কি, সরি বুঝলে, এটা ঠিক করে নিও একটু। এটা কি হয়েছিল, এই এককটা সেটা হচ্ছে কি পরিবাহিতাঙ্কের এককটা, পরিবাহিতাঙ্কের একক। পরিবাহিতাঙ্কের একক হচ্ছে কি মো ইন্টু, কারণ 1/, রোধাঙ্ক মানে 1/, রোধ মানে পরিবাহিতা হয়, আর 1/, রোধাঙ্ক মানে কি পরিবাহিতাঙ্ক। আমি পরিবাহিতাঙ্কের রোধটা এককটা লিখে দিয়েছিলাম এসআই পদ্ধতিতে। তো এটা কি হবে, রোধাঙ্কের একক এসআই একক কি হবে, রোধাঙ্কের এসআই একক হবে ওহম ইন্টু মিটার। তারপরে দেখো কি বলেছে, বলছে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি বাল্ব 1 ঘন্টা ধরে জ্বললে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়। 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি বাল্ব, তাহলে কটি বাল্ব আছে আমাকে জিজ্ঞেস করছে, ব্যয়িত তড়িৎ শক্তি মানে কি হবে, তাহলে তড়িৎ শক্তি সমান কত ওয়াট আছে, 5টি বাল্ব 100 ওয়াট, তাহলে 100 × 5, কত ঘন্টা চলছে 1 ঘন্টা, সমান কত বেরোচ্ছে হচ্ছে 500 ওয়াট ইন্টু ঘন্টা। এত ঘন্টা 1 ঘন্টা করে চললে তড়িৎ শক্তি কত হয়, এত খরচ হবে, এটা তুমি কনভার্ট করে নাও, মানে 0.5 BOT এত তড়িৎ শক্তি তোমার কি হবে ব্যয় হবে। তাহলে 4.7 এর কোশ্চেন থেকে কি জিজ্ঞেস করেছে, বলছে ফিউজের দুটি বৈশিষ্ট্য, ফিউজের মধ্যে কি হয়, ও যে গলনাঙ্ক কি হয় নিম্ন, গলনাঙ্ক কি হবে, গলনাঙ্ক হবে নিম্ন, আর যে রোধ হবে কি আমার রোধ হবে উচ্চ রোধ বিশিষ্ট, রোধ হবে উচ্চ রোধ বিশিষ্ট ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট কি হবে ফিউজের বৈশিষ্ট্য। বলছে 3 পিন প্লাগের কোন পিনটি তুলনামূলকভাবে মোটা ও লম্বা করা হয়, কোন পিনটি, ওই উপরে যে তার পিনটি থাকে মোটা পিনটি, ওই মোটা পিনটি, ওই যে উপরে যে মোটা তাকে আমরা আর্থ বলে থাকি, উপরের পিনটাকে আমরা কি বলে থাকি আর্থ বলে থাকি। যে আর্থিং পিনটা থাকে ওটাই কি করা হয়, ওই আর্থিংটা আমাকে মোটা করা হয়। তারপরে দেখো কি বলেছে, তেজস্ক্রিয় দুটি নিউক্লিয় ঘটনা উক্তিটির সাপেক্ষে দুটি যুক্তি দাও। কি বলে, তেজস্ক্রিয় নিউক্লিয় ঘটনা উক্তির সাপেক্ষে দুটি যুক্তি। দেখো কি বলেছে, যে তেজস্ক্রিয়টি নিউক্লিয় ঘটনাটা কি হয়, কারণ তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হলে নতুন ধর্মবিশিষ্ট মৌলের সৃষ্টি হয়, যা শুধুমাত্র নিউক্লিয়াস পরিবর্তনের ফলেই ঘটা সম্ভব। তারপরে কি বলেছে দেখো, মৌলের রাসায়নিক ধর্ম বিভিন্ন কক্ষে উপস্থিত ইলেকট্রনের উপর নির্ভর করে,
আর রাসায়নিক পরিবর্তনের পরেও তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় ধর্ম বর্তমান থাকে, তাই বলা যায় যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এই দুটো পয়েন্ট এখানে লিখে নেবে। তারপরে দেখো কি জিজ্ঞেস করেছে, নির্দেশ অনুযায়ী সাজাও। কি বলেছে? নির্দেশ অনুযায়ী সাজাও। নির্দেশ অনুযায়ী সাজাতে কি বলেছে যে IFBrCl ধাতব ধাতব ধর্মী অনুযায়ী সাজাতে বলেছে। আমরা কি বললাম মনে রাখবে যে কি হয়, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ধাতব ধর্ম কি হয়, বাম দিক থেকে ডান দিকে গেলে তোমার হ্রাস পায়, উপর থেকে নিচে দিয়ে গেলে বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে দিকে গেলে ধাতব ধর্ম কি হবে, এই দিক থেকে এদিকে গেলে ধাতব ধর্ম যেটা আছে, ধাতব ধর্ম কি হবে, এই দিক থেকে এই দিকে গেলে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, এদিকে গেলে বৃদ্ধি পাচ্ছে। এই যে IFBrCl তাহলে দেওয়া আছে, দেখো প্রথমে কে আছে F, তার নিচে থাকে Cl, তার নিচে থাকে Br, আর লাস্টে থাকে I। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, এটা বৃদ্ধি পাবে। তাহলে 1 নম্বরটা কেমন হবে, F এর থেকে বেশি হবে Cl, Cl এর থেকে বেশি হবে Br, আর তার থেকে বেশি হবে I। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অনুসারে সাজালাম আমরা, এটা সাজালাম ধাতব ধর্মিতা। তারপর হচ্ছে KNaFCl পরমাণুর আকার বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও। কি ব্যবহার করেছে ওরা? আর ব্যাসার্ধ কি জানি আমরা, ধাতব ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, তেমনি কি হয় ব্যাসার্ধও কি হয়, মনে রাখবে যে ব্যাসার্ধ থাকে, এই ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়, উপর থেকে নিচে দিয়ে গেলে বৃদ্ধি পায়। KNaFCl তো দেখো কি বরাবর দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি সোডিয়াম, সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম, আর এই বরাবর থেকে সোডিয়ামের আগে থাকে এখানে ফ্লোরিন, এই বরাবর থাকে হচ্ছে Cl, এরকম দেওয়া আছে। দেখো আমরা কি জানি, বাম দিক থেকে ডান দিকে গেলে যে পিরিয়ড টেবিলটা তোমাকে মনে রাখতে হবে। এখানে দেখো এরা থাকে কোথায়, এরা থাকে গ্রুপ 1 নম্বরে, আর এরা থাকে গ্রুপ 17 নম্বরে, যে FCl Br থাকে গ্রুপ 17 নম্বরে, আর এ থাকে হচ্ছে 3 নম্বর, এ থেকে 3 নম্বর পর্যায়ে, এরা থাকে 1 নম্বরে, এ থাকে 17 নম্বরে, এ থাকে 3 নম্বর পর্যায়ে, আর এ থাকে 2 নম্বর পর্যায়ে, এ থাকে 4 নম্বর পর্যায়ে, এই অবস্থায় আছে। দেখো তাহলে সব উপরে কে আছে, ফ্লোরিন, তাহলে ওর ব্যাসার্ধ সব থেকে ছোট হবে, প্রথমে কে হবে সব থেকে বেশি, ফ্লোরিন, এর ব্যাসার্ধ সব থেকে ছোট। তারপরে দেখো কে আছে এখানে, সোডিয়াম আর ক্লোরিন, এরা একই সিরিজে থাকে, তাহলে বলো একই সিরিজে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে, তাহলে ফ্লোরিন পর কি হবে, ক্লোরিন, তারপরে কে হবে সোডিয়াম, আর সব থেকে বেশি হবে হচ্ছে পটাশিয়াম। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রম, কার ক্রম, এটা হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধির ক্রম। তাহলে এই দিক থেকে এদিকে গেলে কি হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখো F আর Cl বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, তাহলে সব থেকে ডান দিকে কে আছে, ফ্লোরিন আর ক্লোরিন আছে, তাহলে তো কম হবেই, আর সব থেকে বাম দিকে কে আছে, সোডিয়াম আর পটাশিয়াম আছে। এবারে এই দুটোর মধ্যে কার কম হবে, উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়, তাহলে ফ্লোরিনের কম হবে, ক্লোরিনের বেশি হবে, ওই জন্য প্রথম দুটোকে এখানে রেখেছি। তারপর দেখো সোডিয়াম আর পটাশিয়াম উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সোডিয়ামের কম, পটাশিয়ামের বেশি, তাহলে প্রথমে এই দুজনকে করে নেবে, তারপরে এই দুজনকে করে নিলে পেয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করছে ClMgPrS ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। কি বলছে, তড়িৎ ঋণাত্মকতা দিয়েছে, আমরা কি জানি মনে রাখবে যে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বা ইলেকট্রোনেগেটিভিটি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে গেলে ইনক্রিজ করে, কি হয় ইনক্রিজ করে, আর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, উপর থেকে নিচের দিকে গেলে ডিক্রিজ করে, বা এ বাম দিক থেকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কম। এবারে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে ClMg, আমাকে ব্যবহার করেছে এখানে কি, আমাকে ব্যবহার করেছে এখানে Cl ব্যবহার করা আছে, Mg ব্যবহার করা আছে, P আর S। আমার একটু অবস্থানটা ভালো করে দেখে নিতে হবে কি বরাবর দেওয়া আছে। দেখো কি আছে, আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ছে, উপর থেকে নিচের দিকে গেলে কমছে, তাহলে থাকে এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের বরাবরই থাকে হচ্ছে ক্লোরিন, তার আগে ক্লোরিনের আগে থাকে হচ্ছে সালফার, সালফারের আগে থাকে হচ্ছে ফসফরাস। দেখো কি একটা জাস্ট কত নাম্বার থাকে, এরা সবাই থাকে দেখবে হচ্ছে 3 নাম্বার পর্যায়ে থাকে, ম্যাগনেসিয়াম, তারপরে থাকে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। তাহলে কি জানি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, তাহলে কি হবে সব থেকে বেশি হবে কার, ম্যাগনেসিয়ামের সব থেকে কম, তারপরে ফসফরাস, তারপরে সালফার, আর সব থেকে বেশি হবে কার, ক্লোরিন। এটা হচ্ছে কি ক্রম, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। তোমাদেরকে একটু যখন দিয়ে দেবেন এরকম উল্টো পাল্টা হবে, তখন তোমাকে একটু বুঝতে হবে যে কি বরাবর দিয়ে আছে। যদি শুধুমাত্র পর্যায় বরাবর দেয় কোনো অসুবিধা নেই, শ্রেণী বরাবর দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পর্যায়ে শ্রেণী বরাবর সঙ্গে মিশিয়ে দেয়, যেমন এই যে এই ক্ষেত্রে দিয়েছিল পটাশিয়াম, সোডিয়াম
আর তোমার ফ্লুরিন আর ক্লোরিনের ক্ষেত্রে দিয়েছিল আকারের ক্ষেত্রে, তখন একটু তোমাকে মেনটেনটা করে নিতে হবে ভালো করে, বুঝতে হবে যে কী বরাবর দেওয়া আছে, তোমাকে বুঝতে হবে যে এই দিক থেকে এই দিকে গেলে বাড়ে না কমে, উপর থেকে নিচে দিকে গেলে বাড়ে না কমে, এটা বুঝলেই কিন্তু তুমি করতে পারবে। তারপরে দেখো কি বলেছে, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির দুটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির একটি ধর্মের বৈসাদৃশ্য উল্লেখ করো। কি বলেছে, বৈসাদৃশ্য উল্লেখ করতে বলেছে আমাকে। দেখো গ্রুপ 1 আমি কি উল্লেখ করছি এখানে, বৈসাদৃশ্য বা কি মিল নেই বা অমিল। দেখো গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলি কি হয়, এক পরমাণু, সোডিয়াম পটাশিয়াম সবসময় একাই থাকে, কিন্তু হাইড্রোজেন কি জানি আমরা দ্বিপরমাণু হয়। গ্রুপ 1 এর যে ক্ষার ধাতুগুলো ওরা কি হয়, কঠিন প্রকৃতির হয়, সোডিয়ামও কঠিন পটাশিয়ামও কঠিন, কিন্তু হাইড্রোজেন কি গ্যাসীয়, এগুলো মিল, এগুলো অমিল আছে দেখো। আর গ্রুপ 17 এর সঙ্গে কি অমিল আছে, হ্যালোজেন মৌলগুলি কি হয়, তড়িৎ ঋণাত্মক হয়, কারণ বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করছে, আর হাইড্রোজেন কি, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক। আর কি জানি হ্যালোজেন নিজে কিসে ব্যবহার হয়, হ্যালোজেন মৌলগুলি তীব্র জারক পদার্থ, কিন্তু হাইড্রোজেন কি হয়, বিজারক পদার্থ। এগুলো কি আছে, এগুলো তাদের মধ্যে বৈসাদৃশ্য। কোনো কোশ্চেন বাকি নেই না, ঠিক আছে চলো। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। কোন শক্তি, তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি থেকে কি হয়, আমরা রাসায়নিক শক্তি পাই তো আমরা, এখানে কি হয়, কোন শক্তি দায়ী, তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি কি হয়, তড়িৎ শক্তি পাঠানোর পরেই যে আমার রাসায়নিক বিক্রিয়াটা হয়ে থাকে, তো মনে রাখবো কোন শক্তি দায়ী, তড়িৎ শক্তি দায়ী। তারপর জিজ্ঞেস করে দেখো, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি কি বিক্রিয়া দেখো। যখন জলের তড়িৎ বিশ্লেষণ করি, কি জল, অম্লায়িত জল মানে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল, কি হয়ে থাকে, ক্যাথোডে বিক্রিয়া হয়, অ্যানোডে বিক্রিয়া হয়। ক্যাথোডে কি হয়ে থাকে, H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হয় H এ, তারপরে H যোগ করে এখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পেয়ে যাই, কি হয়, H যোগ করে আমরা এখান থেকে হাইড্রোজেন গ্যাস পেয়ে যাচ্ছি। অ্যানোডে কি হয়ে থাকে, OH- ইলেকট্রন কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিয়ে OH পরিণত হয়, তারপর 4টা OH যোগ হয়ে করে 2 অণু জল আর অক্সিজেন পাই। তাহলে অ্যানোডে বিক্রিয়া হয়ে কি পাচ্ছি আমরা, অ্যানোডে বিক্রিয়া হয়ে পাই আমরা অক্সিজেন গ্যাস, আর যে ক্যাথোড থাকে ওই ক্যাথোডে বিক্রিয়া করে পাই আমরা হাইড্রোজেন গ্যাস। এরকম ভালো করে মনে রাখবে। অনেক সময় হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের ভরও কিন্তু তোমাকে জিজ্ঞেস করে থাকে, ভর কত হয়, ভরের অনুপাত জিজ্ঞেস করে থাকে, ওই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখবে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির, পরীক্ষাগারে বলেছে কিন্তু শিল্প প্রস্তুতি বলেনি, শিল্প প্রস্তুতি বলে দেওয়া মানে হেবার পদ্ধতি করবে, আমাকে বলেছে কিন্তু কি পদ্ধতি, পরীক্ষাগার। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির সম্পর্কিত নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করো। বিক্রিয়কের নাম, নীতি বা শর্ত, সমীকরণ। এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, এই কোশ্চেনটা প্রচুরবার এরকমভাবে দিয়ে দেয়। পরীক্ষাগারে বলে দেওয়া মানে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করতে হবে। যদি আমাকে শিল্প প্রস্তুতি বলতো বা হেবার পদ্ধতি বলতো, তখন আমি ব্যবহার করতাম কিন্তু ওই যে N2+3H2 2NH3 ওই সমীকরণ। এখানে দেখো বিকারক হিসেবে কি ব্যবহার করবো আমরা, বিক্রিয়কের নাম কি, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর কি ব্যবহার করি, শুষ্ক চুন বা এমনি চুনও ব্যবহার করতে পারো। নীতি কি হয়ে থাকে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে না, এর সঙ্গে আমরা কি করি, শুষ্ক চুন বা কলিচুনের নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বিক্রিয়া করলে কি হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন। তার সমীকরণ দেখো দেওয়া আছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস 2NH4Cl, এটা দিলে কি হয়, NH3 প্লাস CaCl2 প্লাস H2O। এবারে কেউ যদি ক্যালসিয়াম অক্সাইডের জায়গায় ক্যালসিয়াম OH এর হোল্ডুরি ধরে, তখন কি হবে, তখন তোমার NH3 প্লাস CaCl2 প্লাস 2 অণু জল উৎপন্ন হবে, যা কি জাস্ট কি হবে, 1 অণু জল বেশি উৎপন্ন হয়। এর জন্য নীতি, শর্ত ও সমীকরণ। আশা করি তোমরা লিখে নিতে পারবে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, তারপরের কোশ্চেন বলছে ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে, সমিত সমীকরণ সহ লিখো। পলিথিন ক্যাথোড, পলিথিন ক্যাথোড না, পলিথিন ক্যাথোড না, যে পলিথিন যথেচ্ছ ব্যবহারের বিপদ উল্লেখ করো। তাহলে কি জিজ্ঞেস করেছে আমাকে, প্রথমে জিজ্ঞেস করেছে যে আমরা ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি হয় আমরা দেখবো। দেখো ইথানল মানে কি জানি আমরা, CH3CH2OH হচ্ছে কি ইথানল, এর সাথে কার বিক্রিয়া হচ্ছে, ধাতব সোডিয়াম। আমি এদের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হয়, উৎপন্ন হয় CH3CH2O- Na+, আর এদিকে পেয়ে যাই আমরা হচ্ছে হাফ অণু হাইড্রোজেন গ্যাস, মানে কি উৎপন্ন হয়, এই হাইড্রোজেন গ্যাস আমার এখানে উৎপন্ন হচ্ছে। তো ব্যালেন্স করতে পারো, এখানে জাস্ট 2 দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে, ওটা 1 2 থেকে 1 হয়ে যাবে। তারপরে জিজ্ঞেস করছে পলিথিন যথেচ্ছ ব্যবহারের বিপদ। পলিথিন যদি বেশি ব্যবহার করি আমরা কি হবে, মৃত্তিকা দূষণ বৃদ্ধি পাবে বা মাটি দূষণ হবে বা আমাদের বায়ু দূষণ হতে পারে। পলিথিন যে পড়াচ্ছি আমরা, পড়ালে কি হয়, ওখান থেকে বিষাক্ত গ্যাস বার হয়, যে গ্যাস কি করে আমাদের পরিবেশকে ক্ষতি করছে। মৃত্তিকা দূষণ, জল দূষণ, বায়ু দূষণ তোমরা আশা করি ব্যবহার লিখতে পারবে। তারপরে দেখো জৈব ও জৈব যৌগের ধর্মের তুলনা করো। দেখো জৈব ও যৌগের ধর্মের তুলনা এখানে তোমাদেরকে বলে দেওয়া আছে, জৈব ও জৈব যৌগ কি করা হয়। এখানে
জৈব যৌগ মানে কি জানি, ওখানে কার্বন পরমাণু অবশ্যই থাকবে। অজৈব যৌগতে কার্বন পরমাণু থাকতেও পারে আবার নাও পারে। জৈব যৌগ কোথায় দ্রবীভূত হয়? পোলার দাবকে। পোলার দাবকে কি হয়? অদাব। পোলার দাবক মানে জলকে আমরা পোলার দাবক বলে থাকি। আর অজৈব যৌগ কোথায় দ্রবীভূত হয়? পোলার। এরা কিন্তু মনে রাখবে জৈব যৌগগুলো যেটা নন পোলার মানে বেঞ্জিন সাইক্লোহেক্সেন এই জায়গাতে কি হয়? দ্রবীভূত হয়। আর আর জৈব যৌগের কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? কম হয়, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আর জৈব যৌগ কিন্তু তড়িৎ পরিবহন করে না, মানে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন থাকে না এর মধ্যে, তড়িৎ পরিবহন করে না, কিন্তু অজৈব যৌগগুলো কি করে থাকে? তড়িৎ পরিবহন করে থাকে। আর জিজ্ঞেস করেছে একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ। জৈব ভঙ্গুর পলিমার মানে যেগুলো বায়োডিগ্রেডেবল, মানে যেগুলো কি হয় আমাদের পরিবেশে যে পলিমারগুলো ভেঙে যায়। আমাদের শরীরের প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড সবগুলো হচ্ছে কি এই জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ। তাহলে লিখে নাও এটা কি লিখবে? নিউক্লিক অ্যাসিড। কি হবে? নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে কি এক প্রকারের আমাদের জৈব ভঙ্গুর পলিমার। নেক্সট কোশ্চেন দেখবো এরপর, শেষ। ঠিক আছে, দেখো আমাদের ফুল 90 নাম্বার আমাদের যে ডাব্লিউবি টেস্ট পেপার ছিল তার ফুল 90 নাম্বার কিন্তু আমরা পুরো আলোচনা করে দিয়েছি। আমাদের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করো এবং আমাদের ভিডিওতে কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।